আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। আজকে প্রি অ্যাডমিশন ফ্রি স্পেশাল ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি আরমান স্যার, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। তো আজকের ক্লাসটি মূলত তোমাদের এইচএসসি পরীক্ষা প্লাস এখন থেকেই তুমি কিভাবে ভার্সিটি প্রিপারেশন নিবা সবকিছুই মোটামুটি একটা খোলামেলা আলোচনা হবে। হ্যাঁ, আজকের ক্লাসের টপিক হচ্ছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র নিয়ে আজকের ক্লাসটি আমরা সাজিয়েছি, মডিউলটি সাজিয়েছি। বাংলা প্রথমের উপর মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই যে তোমাদের এখন হচ্ছে জানুয়ারি মাস, তোমরা জানো যে তোমাদের অনেক কলেজে টেস্ট পরীক্ষা হয়ে গেছে বা চলতেছে বা সামনে হবে। তো এখন কথা হচ্ছে টেস্টের পরেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে হইতো, বাট এবার নির্বাচন এবং নানাবিধ কারণে সেই পরীক্ষাটা হয়তো আগস্ট সেপ্টেম্বর বা রুটিন যখন দিবে সেই সময় তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো খেয়াল করো শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখবে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা যত দেরিতে হবে তুমি অ্যাডমিশনের জন্য তত কম সময় পাবা। আবারও বলছি, তোমার পরীক্ষা যত দেরিতে হবে তুমি অ্যাডমিশনের জন্য তত কম সময় পাবা। যার কারণে তোমার এখন থেকেই কিন্তু এইচএসসি পরীক্ষার পাশাপাশি তোমার অ্যাডমিশনও কিন্তু অনেকটা এগিয়ে রাখতে হবে। এর কারণ কি তোমরা জানো, আমি আজকে একবারে বেসিক ধারণা দিচ্ছি। সবারই একটা প্রথম টার্গেট থাকে হচ্ছে যে ফার্স্ট টার্গেট সেটা হচ্ছে সবাই চায় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই। এরপর অন্যান্য ভার্সিটিও আছে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চিটাগাং। কিন্তু প্রায়োগিক দিক থেকে সবারই টার্গেট থাকে যে ঢাকার মধ্যে থাকার জন্য, ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। কি করা যায়, কিভাবে কি হয় না হয়, সবার প্রথম টার্গেট হয়তো সেটা থাকে। আমরা সব ভার্সিটি নিয়েই কথা বলবো, বাট আজকে আমার মেইন ফোকাস থাকবে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, সেখানে কি কি কোশ্চেন আসে। হ্যাঁ, এছাড়াও তোমার এইচএসসি পরীক্ষার পাশাপাশি তুমি কিভাবে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে পারবা সবকিছু মোটামুটি আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, অনেকেই সালাম জানিয়েছে। আচ্ছা, জাকারিয়া ভাই কমেন্ট করেছেন। আচ্ছা, 25-26 অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য, 25 নয় 26 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে এবং 26 সালে যারা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ক্লাস। আচ্ছা, তো খেয়াল করবে তোমরা জানো যারা এবারের এইচএসসি 26 ব্যাচ আছো, 27 যারাও দেখতেছো লাইভ তারাও কিন্তু যুক্ত হইতে পারো। তোমাদেরও কিন্তু সামনের বছরের পরের বছরই কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন তোমার টোটাল 120 মার্ক থাকে। তার মধ্যে তোমরা জানো যে 100 মার্ক হচ্ছে তোমার পরীক্ষা হয়, 100 মার্ক হচ্ছে পরীক্ষা হয়, আর 20 মার্ক হচ্ছে তোমার রেজাল্টের উপর। অর্থাৎ তুমি এই 20 মার্ক কিভাবে পাবা? তুমি এসএসসি তে যা পাবা, ধরো এসএসসি তে তুমি পেয়েছিলা, এসএসসি তে তুমি ধরো জিপিএ 5 পেয়েছিলা, 5 ইনটু ধরো সেটাকে 2 দিয়ে গুণ দিবে, ধরো পাইলা 10, মানে জিপিএ যা পাবা সেটাকে 2 দিয়ে গুণ দিবে ঢাকা ভার্সিটি। আর হচ্ছে এইচএসসি পরীক্ষায় তুমি যা পাবা, ধরো পাইলা 4.5, সাপোজ 4.5, তাহলে সেটাকেও 2 দিয়ে গুণ দিলাম, তাহলে হইলো কত? 9। তাহলে 20 এর মধ্যে তোমার নাম্বার হচ্ছে 19। আর কেউ যদি দুইটাতেই জিপিএ 5 পায় তাহলে তার নাম্বার হবে 20 এ 20। তো এখন দেখো, অনেকে যেটা চিন্তা করে বা অনেকে মনে করে যে ভাইয়া এ প্লাস পাই না, এ প্লাস না পাইলে মনে আমার লাইফ শেষ। কিছুই না ভাইয়া, তোমার এখন রেজাল্টের মধ্যে মাত্র 20 নম্বর থাকে ঢাকা ইউনিভার্সিটিতে। তাই এইচএসসি ঠিক আছে, এইচএসসি তোমার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমার যে এ প্লাসই পাইতে হবে, এ প্লাস না পাইলে যে আমার সবকিছু শেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। হ্যাঁ, এখন কিন্তু রেজাল্টের উপর ঢাকা ভার্সিটির নাম্বার কমিয়ে দিয়েছে। আমাদের সময় রেজাল্টের উপর নাম্বার ছিল 80 নম্বর। তখন দেখা যেত যে এ প্লাস বা কিছু পয়েন্ট এদিক সেদিক হইলে একটা বিশাল ব্যবধান হইতো। হ্যাঁ, তো এখন মনে করো যে এ প্লাস পাই না 4.5 বা 4 পয়েন্ট তুমি যদি পাও, তাও তোমার নাম্বার কিন্তু বেশি একটা ব্যবধান হবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে রেজাল্ট ঢাকা ভার্সিটির জন্য তেমন একটা ফ্যাক্টর না। আসল খেলাটা হবে তোমার এই 100 মার্কের উপর। আসল যে প্রতিযোগিতা সেটা হবে কত? এই 100 মার্কের উপর। খেয়াল করবে, ভালো মতো শুনবে শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই জিনিসগুলো এখন থেকে একটা জেনে রাখতে হবে। কারণ আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি নামে একটা ভার্সিটি আছে, সেই ভার্সিটিতে পরীক্ষা হয়, আমরা পরীক্ষা দিব। কিন্তু খেয়াল করবে, তুমি পরীক্ষা যত দেরি হবে, আমি আবারও বলছি, তোমাদের এইচএসসির পরীক্ষা যত লেট হবে
ভার্সিটি অ্যাডমিশনের জন্য তুমি তত কম সময় পাবা, কারণ ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা কিন্তু তাদের টাইম মতো নিয়ে নিবে। অর্থাৎ এবার যেরকম মনে করো যে ডিসেম্বর মাসে নিয়ে নিছে, ডিসেম্বরের 11 তারিখে, ঠিক সামনের বছরও তারা এরকম কাজই করবে, হয়তো একটু আগায় দিতে পারে, নভেম্বর বা ডিসেম্বর এই সময় নিয়ে নিবে, কোনো লেট করবে না। কারণ কি? কারণ হচ্ছে তোমাদের এবার যারা ভর্তি হচ্ছে তাদের সেমিস্টার পরীক্ষা যখন হয়ে যাবে ফাঁকা কিন্তু থাকবে না। এজন্য তারা মনে করো পরীক্ষার সাথে সাথে এমনও হইতে পারে, যদি অনেক দেরি হয় দেখা যাবে যে পরীক্ষার 2 সপ্তাহ মানে রেজাল্টের 2 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে 1 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিবে রেজাল্ট প্রকাশের। ঠিক আছে? তো এজন্য মনে করো যে ভার্সিটি প্রিপারেশন গুলা তোমার, তুমি যদি চিন্তা করো যে আমি এইচএসসির পরে শুরু করব, তাহলে কিন্তু তোমার অনেক পিছিয়ে যাবা তুমি। তোমার যেটা করতে হবে এখন থেকেই তোমার ভার্সিটি অ্যাডমিশন প্লাস তোমার এইচএসসি দুইটা একসাথেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, অনেকে লাইভ দেখতেছে বা অনেকে এখনো জয়েন হচ্ছে। আচ্ছা, ইউটিউবে কারা কারা আছে সেটাও যদি দেখা যেত ভালো হইতো। হ্যাঁ, ইউটিউবে অনেকে দেখতেছে। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম শিক্ষার্থীরা, যে এই 100 মার্কের মধ্যে তোমরা হয়তো অনেকেই জানো যে তোমার 60 মার্ক হচ্ছে এমসিকিউ থাকে, 60 নম্বর থাকে এমসিকিউর উপর, আর 40 মার্ক থাকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনের মধ্যে। তো দেখো 60 নম্বর থাকে এমসিকিউ আর 40 নম্বর থাকে রিটেন। ঠিক আছে? আচ্ছা, তানিয়া সুলতানা সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই কমেন্ট করছে, সবার কমেন্ট হয়তো পড়ছি না। তো যেটা বলছিলাম যে এই 60 মার্ক এমসিকিউ, খেয়াল করবে এই যে এইচএসসি পরীক্ষায় দেখবা যে এবারও হয়তো অনেকে এ প্লাস পাবে বা অনেকে ফেলও করছে গত বছর। পাশের হার গত বছর প্লাসের সংখ্যা হয়তো বাড়ছিল, এবারও হয়তো রেজাল্ট কিছুটা বিপর্যয় হইতে পারে। তো রেজাল্ট আসলে কোনো ফ্যাক্টর না। যেটা বলছিলাম যে এ প্লাস দেখবা যে পাবে তাও 60-70 হাজার এ প্লাস পায় বাংলাদেশে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে আর্টসের জন্য সিট হচ্ছে মাত্র 1700 থেকে 1800টার মতো। তার মানে এই যে এত এত এ প্লাস, তারাও কিন্তু তোমার এই 1700-1800-র মধ্যে থাকতে পারবে না। তার মানে এ প্লাস থেকেও তোমার অনেক বিশাল কিছু করতে হবে, তাই না? আচ্ছা, আচ্ছা, যাদের এইচএসসি প্রিপারেশন তেমন বেশি গোছানো না, তাহলে গোছানো না হলে তোমার গোছাইতে হবে, এখনো তোমার হাতে অনেক সময় আছে। আমরা আজকে কথা বলবো পরীক্ষা কবে হইতে পারে, কি হইতে পারে, হ্যাঁ, এবং হচ্ছে সেই এইচএসসি প্রিপারেশনের পাশাপাশি তোমার ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন তুমি কিভাবে নিবা দুইটা একসাথে, সেটাও আমরা আজকে বলার চেষ্টা করব। বিদ্যুৎ স্যার সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আচ্ছা, এবার আসো যেটা বলছিলাম, এই যে তোমার আমরা যেটা দেখি যে প্রতি বছর এত ভালো রেজাল্ট করার পরও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স তো পাই না, বরং অনেকে পাস করতে পারে না। আমরা যেটা দেখি ঢাকা ইউনিভার্সিটিতে পাশের হার হচ্ছে 5%, 6%, 7%। কেন? যেখানে এ প্লাস বাংলাদেশে এত এত পায়, সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করতে পারে না। এরকম কেন হয়? দেখো, তোমার আগে যেটা চিন্তা করতে হবে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হইলে প্রথম শর্ত হচ্ছে আগে পাস করতে হবে। আবারও বলছি, ঢাকা ইউনিভার্সিটির আমরা যদি প্রশ্নের কথা বলি, কোশ্চেনের কথা বলি, পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজ কোশ্চেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। কিন্তু তবুও দেখা যায় যে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করে। এর কারণ কি? এর অনেকগুলো কারণ আছে। দেখো, তো তোমার চান্স পাওয়ার আগে মাথায় রাখতে হবে যে আমার পাস করতে হবে। আচ্ছা, 4.11 হলেও কোনো সমস্যা নাই, ইন্টারে ভালো করো, দেখবা যে রেজাল্টে তেমন একটা ফ্যাক্টর হয় না। আচ্ছা, এবার আসো। তো এই ফেল করার কারণ হচ্ছে, তোমরা জানো যে 60টা এমসিকিউর মধ্যে বাংলায় থাকে হচ্ছে 15টা এমসিকিউ, ইংলিশে থাকে হচ্ছে 15টা এমসিকিউ, এবং জিকেতে থাকে হচ্ছে 30টা এমসিকিউ। আমরা সবাই জানি মোটামুটি। এখন কথা হচ্ছে যে তোমার এই 15টা এমসিকিউ, এই যে এই 60টা এমসিকিউর মধ্যে তুমি যদি আবার ভুল করো, ভুল এমসিকিউর জন্য কিন্তু 0.25 করে কাটা যায়। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমার প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখানে আলাদা আলাদা পাস করতে হয়। যে বাংলায় 15তে কমপক্ষে 5 পাইতে হবে, ইংলিশেও 15তে কমপক্ষে 5 পাইতে হবে, জিকেতে 30-এ কমপক্ষে 10 পাইতে হবে। অর্থাৎ তুমি মনে করো যে ইংলিশে 15 পাইলা, জিকেতে 30-এ 30 পাইলা, পায়া তুমি নাচতেছো, কিন্তু বাংলায় পাইলা 4.75, তাহলে তুমি কি পাস করবা? তুমি কিন্তু পাস করতে পারবা না। তার মানে তোমার প্রথম শর্ত হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার মধ্যে এই নাম্বারগুলা ক্যারি করা। এরপর আসো, তুমি মনে করো যে এটাতে 5 পাইলা, 5 পাইলা, 10 পাইলা, পায়া তুমি নাচতেছো, কিন্তু তাও ঢাকা ভার্সিটি বলতেছে না,
এই তিনটা মিলে অর্থাৎ 60-এর মধ্যে তোমার কমপক্ষে 24 পাইতে হবে। তুমি যদি এমসিকিউতে 60-এর মধ্যে 24 পাও, মোট 24, কমপক্ষে 24 পাইতে হবে। আচ্ছা, কমপক্ষে 24 পাইতে হবে। তুমি যদি 24 পাও তাহলে এমসিকিউতে পাস। আবার 24 পাইলেই হবে না, বা 24-এর বেশি পাইলেও হবে না, প্রত্যেকটা বিষয়ে ইন্ডিভিজুয়ালি কি করতে হবে? পাস করতে হবে। তার মানে এখানে এমসিকিউ পাস করার জন্য শর্ত হচ্ছে কয়টা? শর্ত হচ্ছে 4টা। প্রত্যেকটা বিষয় ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে এবং এমসিকিউ টোটাল 60-এর মধ্যে কমপক্ষে 24 পাইতে হবে। যদি তুমি পাও তাহলে তুমি এমসিকিউতে পাস, নাহলে এমসিকিউতে ফেল। আচ্ছা, ইংলিশের বেসিকে দুর্বল। ইংলিশে আমাদের খুব ভালো ভালো স্যার আছে, যেমন বিদ্যুৎ স্যার কমেন্ট করেছে, এছাড়াও জহির স্যার আছে, মিনহাজ স্যার আছে, অনেক অনেক ভালো ভালো টিচার আছে। হ্যাঁ, তো তাদের ক্লাস করলে ইনশাআল্লাহ ইংলিশ নিয়ে তোমাদের কোনো দুর্বলতা থাকবে না। আচ্ছা, কারণ ফোকাস হচ্ছে বি ইউনিটের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা কোচিং। ঠিক আছে, ওকে, এবার আসো আমরা যেটা বলছিলাম যে তোমার এই এমসিকিউ পাস করার জন্য তোমার কমপক্ষে সরি তোমার সর্বমোট কয়টা? এই 4টা শর্ত ফিল আপ করতে হবে। 4টা শর্ত তুমি যদি ফুলফিল করতে পারো তাহলে তুমি এমসিকিউতে পাস। এবার আসো, যারা এমসিকিউতে পাস করবে শুধুমাত্র তাদেরই কিন্তু রিটেন খাতা দেখা হবে। এবার আসো রিটেন নিয়ে একটু আমরা কথা বলি। ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হচ্ছে রিটেন, কারণ এমসিকিউ তো অনেকে মোটামুটি ভালো করে। এবং আরেকটা কথা বলি যে তোমার এমসিকিউ এর জন্য সময় হচ্ছে 45 মিনিট, রিটেনের জন্য সময় হচ্ছে 45 মিনিট, একবারে ফুটবল খেলার মতো। হ্যাঁ, আচ্ছা, তোমার জীবনেও এই ফুটবল খেলাতেও খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, এবার আসো রিটেন নিয়ে আমরা একটু কথা বলি। রিটেন হচ্ছে 40 মার্কের রিটেন থাকে, এবং রিটেনের কথা যদি আমরা বলি, এই 40 মার্কের মধ্যে বাংলায় থাকে রিটেনে হচ্ছে 20 নম্বর, এবং ইংলিশে থাকে হচ্ছে রিটেনে 20 নম্বর। টোটাল 40 নম্বর থাকে এই রিটেনের মধ্যে। কিন্তু সময় হচ্ছে রিটেনেও সময় হচ্ছে 45 মিনিট। কিন্তু খেয়াল করবে রিটেনে এত কিছু দেয় যেটা তুমি 45 মিনিটে স্বাভাবিকভাবে লিখতে গেলে তুমি পারবা না। কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে যে তোমার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা এমন ভাবে করে যাতে তোমার সময় যাতে বেশি লাগে। হ্যাঁ, তো বা তোমার চিন্তা করতে হয়। হ্যাঁ, বা তোমার যাদের প্র্যাকটিস নাই, হ্যাঁ, লিখা যাদের প্র্যাকটিস না। আচ্ছা, ইংরেজিতে রিটেন ভালো কিভাবে করবো? আজকে বাংলা ক্লাস হচ্ছে, হ্যাঁ, ইংলিশ ক্লাসে ইংলিশ টিচাররা এগুলো নিয়ে খুব ভালো আলোচনা করবে। আচ্ছা, এবার আসো যেটা বলছিলাম যে তোমার যাদের রাইটিং প্র্যাকটিস কম তারা কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে মনে করো যে চিন্তা করতে করতে তাদের সময় শেষ হয়ে যাবে। কিন্তু যারা প্রতিনিয়ত লিখা প্র্যাকটিস করে, রিটেন প্র্যাকটিস করে, দেখবে যে পরীক্ষার হলে গিয়ে তাদের আর মাথা চুলকাইতে হবে না, চিন্তা করতে হবে না, দেখবে যে কলম, কথার আগে কলম কিন্তু চলতে থাকবে। আচ্ছা, যেটা বলছিলাম যে তোমাদের এখানেও কিন্তু তোমার ভেজাল আছে। কারণ যেটা বলছিলাম যে প্রতিবারই যেটা হয় যে অধিকাংশ শিক্ষার্থীর যেটা হয়, বাংলা অ্যান্সার করলে ইংলিশ করতে পারে না, ইংলিশ করতে গেলে বাংলা করতে পারে না। কারণ কি? সময় মাত্র 45 মিনিট। এত কিছু দেয় বা এমন ভাবে দেয় যেটা লিখতে লিখতে অনেকেরই তোমার বাংলা লিখতে লিখতেই 40-45 মিনিট চলে যায়, অথবা ইংলিশ যারা শুরু করে ইংলিশ লিখতে লিখতেই 40-45 মিনিট চলে যায়, তখন বাংলায় যায় ঘন্টা পড়ে যায়। তো দেখো এখানে কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যেটা বলছে রিটেনেও কিন্তু তোমার আলাদা আলাদা পাস, যে এখানে 20-এর মধ্যে কমপক্ষে 5 পাইতে হবে, ইংলিশেও 20-এর মধ্যে কমপক্ষে 5 পাইতে হবে। যদি পাও তাহলে তুমি পাস, নাহলে ফেল। আবারও বলছি, তুমি এখানে 20-এ 20 পাইলা কিন্তু এখানে পেলা 4, তাহলে কিন্তু তুমি ফেল। 4.5 তুমি ফেল। তার মানে এখানে কমপক্ষে 5 পাইতে হবে। আবার দেখো, তুমি এখানে 5 পাইলা, এখানে 5 পাইলা, খুশিতে নাচতেছো, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বলছে না না, তোমার 40-এর মধ্যে রিটেনে কমপক্ষে 11 পাইতে হবে, কমপক্ষে 11 পাইতে হবে। যদি 11 পাও তাহলে তুমি পাস, নাহলে ফেল। তার মানে দেখো এই পর্যন্ত আমরা কয়টা শর্ত দেখলাম, যে এমসিকিউতে প্রত্যেকটা বিষয় আলাদা পাস করতে হবে, এমসিকিউতে টোটাল একটা পাস করতে হবে, রিটেনে আবার আলাদা আলাদা পাস করতে হবে, হ্যাঁ, রিটেন আবার টোটাল মিলে একটা পাস করতে হবে। তাহলে কয়টা হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ধাপ তুমি পার করলা। তো 7টা ধাপ পার করার পরেও ঢাকা ভার্সিটির মন কিন্তু ভরে নাই। এর কারণ কি? না, রিটেনে কোনো নেগেটিভ মার্ক নাই। হ্যাঁ সাবিহা, আচ্ছা, যেটা বলছিলাম যে তোমার এই 7টা ধাপ পার করার পরেও ঢাকা ইউনিভার্সিটির মন কিন্তু ভরে নাই। তারা যেটা বলতেছে যে 24 আর 11, নরমালি আমরা জানি 24 আর 11 মিলে কি 35 হয়, কিন্তু ঢাকা ভার্সিটি বলতেছে না না, সব মিলে হচ্ছে 40 পাইতে হবে। অর্থাৎ এই 60 এবং 40, এই 100-র মধ্যে তোমার কম পক্ষে 40 পাইতে হবে। যদি 40 পাও তাহলে তুমি পাস, নাহলে ফেল। আবার 40 পাইলেই হবে না,
এমসিকিউ এবং রিটেনে আলাদা আলাদাভাবে এই নাম্বারের বেশি পাইতে হবে। তুমি মনে করো 50, 60, 70 পাইছো, কিন্তু কোনো একটা শর্ত তোমার মিসম্যাচ হয়েছে, তাহলেই কিন্তু তুমি ফেল। তার মানে তোমার এই 7টা শর্ত যদি ফুলফিল হইতে পারে, তাহলেই কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় পাশ করতে পারবা। এবার আসো ভাইয়া, আমরা পাস করছি, তাহলে পাস করলে প্রতি বছর দেখা যায় 5 থেকে 7% পাস করে, ধরলাম আমি 10% পাস করে, তাহলে আর্টসে ধরো পরীক্ষা দেয় 50 থেকে 60,000। বি ইউনিটে শুধু আর্টসের স্টুডেন্টের কথা বলতেছি, সায়েন্সেও যারা আছো তোমরা জানো যে বি ইউনিট হচ্ছে এমন একটা ইউনিট যেখানে হচ্ছে তোমার সকল গ্রুপের শিক্ষার্থীরা একই প্রশ্নে পরীক্ষা দিবে, কিন্তু রেজাল্ট হবে আলাদা। সায়েন্সের একটা আলাদা রেজাল্ট হয়, কমার্সের একটা বা বিজনেস স্টাডিজ যারা আছে তাদের আলাদা একটা রেজাল্ট হয়, আবার আর্টসের একটা আলাদা রেজাল্ট হয়। হ্যাঁ, আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আমি মানবিক শাখার কথা একটু বলি। সায়েন্সেও ঠিক একই রকম, ধরো 60,000-এর মধ্যে যদি 10%ও ধরি, তাহলে 6,000 পাস করতে পারে। আরো কম হয়, তাহলে 4 থেকে 6,000 স্টুডেন্ট পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে। তোমরা রেজাল্ট দিলেই দেখবা, কয়েকদিন পরে বি ইউনিটের রেজাল্ট দিবি, সি ইউনিটে অলরেডি দিয়ে দিছে, সেখানে দেখবে পুরো বাংলা মানে ঢাকা ইউনিভার্সিটি পাস করছে 10%, 11%, হ্যাঁ, বাকি 90% কিন্তু ফেল। কারণ কি, তারা কোনো না কোনো একটা জিনিস কিন্তু তারা আটকিয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে তোমার ভার্সিটি প্রিপারেশন কিন্তু এখন থেকে, এইচএসসি পরীক্ষার পাশাপাশি এখন থেকে অল্প অল্প করে তোমার জানতে হবে যে ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন গুলা কেমন হয়, হ্যাঁ, বা এইচএসসি তে আমি কিভাবে পড়লে ভার্সিটিতে এক ধাপ এগিয়ে থাকতে পারবো, সেই জিনিসগুলোই কিন্তু আমাদের এই প্রি অ্যাডমিশন কোর্সে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা ছিল যে তোমার টোটাল 8টা ধাপ পার করলে তুমি পাস করতে পারবা। এখন কিন্তু চান্স হয় না, চান্স পাইতে হলে আরো অনেক কৌশল জানা লাগবে, সেগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে শিখবো। আচ্ছা, এবার আসো, এবার কথা হচ্ছে যে তোমার, আমরা যেটা বলছিলাম যে এখন হচ্ছে জানুয়ারি মাস, আমরা ধরলাম যদি সবকিছু স্বাভাবিক থাকে তোমাদের পরীক্ষা হয়তো আগস্টে বা সেপ্টেম্বরে হবে। ধরো আগস্ট বা সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা হওয়ার তুমুল সম্ভাবনা আছে, বা এর আগে হওয়ার সম্ভাবনা কম। অগাস্ট অথবা সেপ্টেম্বর, অগস্টে শুরু হলে সেপ্টেম্বরে শেষ, বা সেপ্টেম্বরের মাঝামাঝি শেষ, এরকম হয়ে যাবে। তো তোমাদের কোচিং হয়তো বা তোমার পরীক্ষার পরে সময় পাবো হতো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বরও ভালোভাবে সময় পাবা কিনা সন্দেহ, কারণ এবার ডিসেম্বরের 11 তারিখে পরীক্ষা নিয়ে নিছে। তার মানে পরীক্ষার পরে তুমি সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস সময় হয়তো পাবা, যদি পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ফোকাসের বেস্ট ব্রাঞ্চ কোনটা? ফোকাস বাংলাদেশের এমন একটা কোচিং সেন্টার যেটা হচ্ছে একেবারে হেড অফিস থেকে সবগুলাই সমানভাবে পরিচালিত হয়। অর্থাৎ ফার্ম গেটে তুমি যে টিচার পাচ্ছ, একেবারে রংপুর বিভাগেও, রংপুর জেলাতেও, রংপুর শাখাতেও তুমি একই রকমের টিচার পাচ্ছ। তুমি ফার্ম গেটে যে সুবিধা পাবা, তুমি মনে করো নোয়াখালী বলো, ফেনী বলো, চিটাগাং বলো, যেই শাখায় বলো, সেই একই ধরনের টিচারগুলা পাবা, ঠিক আছে? এজন্য আমরা যেটা বলি যে ফোকাসের কোনো বেস্ট কোনো শাখা নাই। কারণ কি, সবই বেস্ট। এর কারণ হচ্ছে এই যে আমরা যেটা দেখি যে ফোকাস থেকে ফার্স্ট হয় বা ভালো ভালো স্টুডেন্ট, তারা কিন্তু সব কোনো একটা নির্দিষ্ট ব্রাঞ্চ থেকে হয় না। বাংলাদেশের সকল শাখা থেকেই কিন্তু ফোকাসের মেধাবী শিক্ষার্থীরা বেরিয়ে আসে। সেটা কিভাবে বেরিয়ে আসে? কারণ ওই শাখাগুলোতে, সব শাখাগুলোতেই সমানভাবে পরিচালনা করা হয়, যেটা শুধুমাত্র ফোকাস বাংলাদেশে একমাত্র কোচিং যেটা পরিচালনা করে থাকে। আমি অন্যান্য কোচিং এর নাম বলবো না, কিন্তু অধিকাংশ কোচিং এ যেটা দেখা যায় যে তারা যেটা করে, এলাকার লোকাল টিচার বা লোকাল মানুষ দিয়ে তারা ক্লাস করায়, বাট ক্লাস নেওয়ায়, যেটা হচ্ছে তোমাদের সার্ভিসের সাথে একটা হ্যাম্পার হয়। আচ্ছা, এবার আসো, যেটা বলছিলাম যে তুমি হয়তো 2 থেকে 2.5 মাস তখন সময় পাবা, হয়তো বা সর্বোচ্চ গেলে 3 মাস হয়তো সময় পাইতে পারো, হয়তো সর্বোচ্চ 3 মাস সময় পাইতে পারো, কিন্তু এর বেশি সময় তুমি পাবা না। তো ব্যাপারটা হচ্ছে আমার সাথে যেটা হয়েছে আর কি, সেটা হচ্ছে যে তোমার আমাদের সময় এত কিছু ছিল না, এত অনলাইনের যুগও ছিল না, আমরা অত কিছু জানতামও না, খালি জানতাম যে ঢাকা ইউনিভার্সিটি এমন একটা ভার্সিটি আছে, সেখানে পরীক্ষা হবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে তুমি যদি এইচএসসির পরে ভার্সিটি অ্যাডমিশন শুরু করো, তখন কি হবে? তখন যেটা হবে যে তোমার
কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা বুঝতে বুঝতে 1 থেকে 1.5 মাস সময় চলে যায়। যে ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে ভোকাব মনে রাখতে হবে, কিভাবে বাংলার নির্মিত অংশগুলো মনে রাখতে হবে, কিভাবে রিটেন প্র্যাকটিস করতে হবে, এগুলো মনে রাখতে হবে। তো এগুলা বুঝতে বুঝতে তোমার 1 থেকে 1.5 মাস সময় চলে যায় নরমালি। 1 থেকে 1.5 মাস সময় চলে যায় যে আমার কিভাবে পড়তে হবে। তারপর যখন তুমি বুঝে ফেলবা 1.5 মাস পরে যে আমার কিভাবে পড়তে হবে, তখন তোমার কাছে সময় থাকবে আর 15 থেকে 20 দিন। আবারও বলছি, তুমি যখন বুঝে ফেলবা যে আমার এভাবে পড়া উচিত, আমার এইভাবে ভাবে প্রিপারেশন নেওয়া উচিত, তখন তোমার কাছে সময় থাকবে না। কিন্তু তুমি যদি এখন থেকে শুরু করো, জানুয়ারি মাস থেকে শুরু করো, একেবারে অক্টোবর নভেম্বর পর্যন্ত তোমার কাছে এখনো 10 থেকে 11 মাস সময় আছে। তো আমি তোমাকে বলবো, এই যে 1 থেকে 1.5 মাস পরে যে তুমি পরীক্ষার পরে যেটা বুঝার কথা, সেটা যদি এখন থেকে কিঞ্চিৎ করে করে তুমি যদি অল্প অল্প করে করে এই জানুয়ারি থেকে শুরু করে এই অগাস্টের আগে তুমি যদি অনেকটা ঝালিয়ে ফেলো, তাইলে তোমার পরীক্ষার পরে আর চিন্তা করতে হবে না যে আমার কিভাবে পড়া উচিত, কিভাবে পড়তে হবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে। তখন তুমি কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। কারণ যেটা দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে এখন থেকে যারা ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র তারা চান্সই পায় না, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে তারা বাংলাদেশে টপ করে ফেলে। কারণ তাদের কাছে সময় হচ্ছে 11 মাস। আর তুমি যদি ইন্টারের পরে চিন্তা করো যে ইন্টার পরীক্ষা দেই, তারপর দেখি, আচ্ছা কোর্স ফিটা হচ্ছে আমাদের পেজে তোমরা নক দিও, সেখানে তারা বলবে। এছাড়াও সম্ভবত আমাদের পেজে দেওয়া আছে কোর্স ফিটা, হ্যাঁ, যে প্রি অ্যাডমিশনের কোর্স ফি কি আসয় বিষয় না, হ্যাঁ, সেটা তোমরা দেখবে। আচ্ছা, এরপর হচ্ছে, তো তোমার এখন থেকে তুমি যদি মোটামুটি শুরু করো, তাহলে তুমি কিন্তু তোমার হাতে কিন্তু এখনো 11 মাস সময় থাকবে। আর তুমি যদি মনে করো যে ভাই ইন্টারের পরে শুরু করব, এত প্যারা নেয়া কি হবে, তাহলে দেখা যাবে লাস্টে গিয়ে সব একবারে ওলটপালট হয়ে যাবে, যে কোনটা থেকে কোনটা করব, কি করব না করব, কোনো কিছু তুমি তখন গুছায় উঠতে পারবা না। হ্যাঁ, আচ্ছা এবার আসো, এবার আমরা কথা বলি হচ্ছে বাংলা নিয়ে। আমরা যদি দেখি তোমাদের এইচএসসি 2026-এ আমরা যদি একটু কথা বলি, সেখানে আমরা দেখব তোমাদের কবিতা 12টা কবিতা আছে, 12টা গদ্য আছে তোমাদের এবারের সিলেবাসে। এছাড়াও নাটক উপন্যাস আছে। আমরা যদি দেখি যে তোমার কবিতাগুলোর মধ্যে আছে ঋতু বর্ণন, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, প্রতিদান, হ্যাঁ, তারপর তাহারই পরে মনে, পদ্মা, ফেব্রুয়ারি 1970, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। তারপর হচ্ছে কি প্রি অ্যাডমিশনে কোন মাস পর্যন্ত হবে। প্রি অ্যাডমিশন সচরাচর যেটা হয় যে পরীক্ষার এইচএসসি পরীক্ষার 1 মাস আগ পর্যন্ত হবে, কারণ এইচএসসি পরীক্ষার প্রিপারেশনও তোমার নিতে হবে, কারণ পরীক্ষার আগে তো আর তোমার ক্লাস হবে না। হ্যাঁ, মোটামুটি ধরো যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয়, জুন জুলাই পর্যন্ত হয়তো কোর্সটা চলবে। হ্যাঁ, আচ্ছা তানভীর ভাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর আসো, তাহলে কবিতা 12টা কবিতা আছে। তার মধ্যে আমি একটু বলি যে তোমাদের ব্যাচ থেকে কিছু কবিতা নতুন সংযোজন হয়েছে। যেমন ঋতু বর্ণন কবিতাটা কিন্তু আগে মানে তোমাদের আগের ব্যাচের কিন্তু ছিল না ঋতু বর্ণন। তারপর হচ্ছে তোমার এখান থেকে যদি আমরা দেখি বিবিসি সব বাকি সবগুলো ছিল। তারপর হচ্ছে এই যে প্রত্যাবর্তনের লজ্জা, এটাও কিন্তু তোমাদের আগের ব্যাচের ছিল না। হ্যাঁ, তো তোমরা কিন্তু এই দুইটা কবিতা কিন্তু একেবারে নতুন ভাবে পাচ্ছ। ঠিক আছে, তোমরা জেনে অবাক হবা যে এই ঋতু বর্ণন থেকে এবার ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কোশ্চেন, সি ইউনিটে এখান থেকে কোশ্চেন আসছে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, যারা তোমাদের আগের ব্যাচ তারা কিন্তু এই কবিতা বা গল্প এগুলা কিন্তু তারা পড়ে নাই। তো ঢাকা ভার্সিটি কিন্তু এখান থেকে প্রশ্ন করছে। এমনকি বি ইউনিটে আমরা যদি দেখি, বি ইউনিটে তোমার যৌবনের গান গদ্য থেকে প্রশ্ন করছে, যেটা তাদের ছিলই না। তার মানে তোমাদের কিন্তু এখন যেটা করা উচিত আমার মতে, যেহেতু তোমাদের বই থেকে প্রশ্ন দিছে, তো এমনও হইতে পারে যে তোমাদের হয়তো আগের সিলেবাস থেকেও কিন্তু প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি করতে পারে। তো যেটা করতে হবে, 12টা কবিতার পাশাপাশি তোমাদের যেটা করতে হবে যে আগের যে 2টা কবিতা ছিল সেগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা যেমন একটা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, আর একটা হচ্ছে ছবি নামে কবিতা ছিল। হ্যাঁ, এগুলো তোমাদের একটু পড়তে হবে, যেটা আগের বইয়ে ছিল। হ্যাঁ, আচ্ছা কেউ পায় নাই, আচ্ছা 2 বছর ধরে কেউ পায় নাই। আচ্ছা এবার আসুন, তাহলে এই হচ্ছে কবিতাগুলা। এরপর আমরা যদি দেখি
কবিতা এগুলো আছে যেগুলো আমরা তোমাদের প্রি অ্যাডমিশন ক্লাসে সবগুলো কবিতা ধরে ধরে আমরা আলোচনা করব। আচ্ছা, এবার আসো, ম্যাক্সিমাম ঢাকা থেকে চান্স পায় না। কেন পায়? কারণ বেশিরভাগ শিক্ষার্থী ঢাকার থাকে, কিন্তু বাইরের যারা আছে তারাও সেখান থেকেও কিন্তু চান্স পায় এবং সেখানে শিক্ষার্থীরা আরো মেধাবী হয়। ঠিক আছে? আচ্ছা, একটা করে ক্লাস কতক্ষণ করে হবে, একাডেমিক পড়া, অ্যাডমিশন পড়া কিভাবে কন্টিনিউ করব এটা একটু বললেন। অবশ্যই বলবো, হ্যাঁ, যে তুমি একাডেমিক এর পাশাপাশি কিভাবে ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিবা। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে টাইপের কোশ্চেন করতেছে, আমরা বলতে পারি না যে তোমাদের সিলেবাস থেকে এই যে কোশ্চেন আসবে। যেহেতু আগের বছর যারা ছিল তাদের তোমাদের সিলেবাস থেকে আসছে, তাহলে এমনও হইতে পারে তোমাদের তাদের সিলেবাস থেকেও কিন্তু দু একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। এজন্য সবকিছু একসাথে কিন্তু মানে যেগুলো এক্সট্রা আছে সেগুলো কিন্তু পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর আসো গদ্যগুলো যদি আমরা দেখি, গদ্যের নামগুলো যদি দেখি, গদ্যের মধ্যে আছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, যেটা আগে ছিল অপরিচিতা ছিল। সাহিত্যের খেলা, এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু নতুন সংযোজন হয়েছে, মানে তোমাদের নতুন সংযোজন হয়েছে। বিলাসী আগে ছিল, অর্ধাঙ্গী এটাও কিন্তু নতুন সংযোজন হয়েছে। আগে একটা প্রবন্ধ ছিল বা গল্প ছিল যেটা হচ্ছে গৃহ, ঠিক আছে, গৃহ বাদ দিয়ে এখন অর্ধাঙ্গী দেওয়া হয়েছে। যৌবনের গান এখন দেওয়া হয়েছে। তোমার আগের বইয়ে ছিল হচ্ছে আমার পথ নামে একটা প্রবন্ধ ছিল, তো সেটাকে বাদ দিয়ে রিপ্লেস করে এখন কি দেওয়া হয়েছে, যৌবনের গান। তাহলে তোমাদের কিন্তু আগের গুলোও পড়তে হবে। যেমন আমরা যদি বলি গৃহ, গৃহটা পড়তে হবে, হ্যাঁ, রোকেয়া সাখাওয়াত হোসেনের, তারপর কাজী নজরুল ইসলামের আমার পড়টাও তোমাদের একটু পড়ে রাখা উচিত। কারণ কি, ঢাকা ইউনিভার্সিটি যেটা করতে পারে, যেহেতু তোমাদের থেকে কোশ্চেন করছে, তো তোমাদের কিন্তু তাদের সিলেবাস থেকে কোশ্চেন করতে পারে। তো আমরা প্রি অ্যাডমিশন কোর্সে যেটা করব বা শিখাবো সেটা হচ্ছে এগুলোর পাশাপাশি আমরা সেগুলো নিয়েও কিছু তোমাদের ক্লাসের আয়োজন করতে পারি। আচ্ছা, এরপর আসো, তাহলে এগুলো হয়তো তোমরা পড়ে ফেলছো। জীবন ও বৃক্ষ এটা আগে ছিল, গন্তব্য কাবুল এটা আগে ছিল না, এটা নতুন সংযোজন হয়েছে। আচ্ছা, জীবন ও বৃক্ষ এটাও তোমার ফুল সিলেবাসে ছিল, হয়তো তাদের শর্ট সিলেবাস ছিল, হ্যাঁ, কিন্তু তোমাদের কিন্তু ফুল সিলেবাস। এখন কিন্তু আর কোনো শর্ট সিলেবাস বলতে কোনো কথা নাই, হ্যাঁ। জীবন বৃক্ষটা অনেক আগে ছিল, মাঝখানে হয়তো বাদ দেওয়া হয়েছিল, পরে আবার যুক্ত করছে এখন, হ্যাঁ। মাসি পিসিটা আগে ছিল, কপিল দাস মুর্মুর শেষ কাজ, হ্যাঁ, এটাও কিন্তু তোমাদের ব্যাচেই কিন্তু নতুন যুক্ত করা হয়েছে। তারপর রেইনকোট আগে ছিল, নেকলেস আগে ছিল। তার মানে আমরা দেখতে পারি গদ্য কিন্তু অনেকগুলা চেঞ্জ করছে। আচ্ছা, ইংলিশের ক্লাস সবগুলোর ক্লাস হবে, ইংলিশ হবে, জিকে হবে, সবগুলোর ক্লাস তোমরা পাবা আমাদের সেই প্রি অ্যাডমিশন ক্লাসে। আচ্ছা, এবার আসো, যেটা বলছিলাম, তার মানে গদ্য কয়টা যুক্ত হয়েছে, আগে ছিল একটা, দুইটা, তিনটা, তারপর হচ্ছে আমরা যদি দেখি চারটা, পাঁচটা, ছয়টা, আগের ছয়টা ছিল, আর তোমাদের এখন কিন্তু আরো ছয়টা নতুন গদ্য যুক্ত হয়েছে। তাহলে যেগুলো তোমাদের সিলেবাসে নাই বা সিলেবাসে ছিল না, সেগুলো মানে আগের সিলেবাসে ছিল, সেগুলো কিন্তু তোমাদের একটু ধারণা নিয়ে রাখতে হবে। ওকে, তো এখন যেটা বলবো সেটা হচ্ছে এইচএসসির পাশাপাশি তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটা কিভাবে নিবা। আচ্ছা, মারুফ ভাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, খেয়াল করবে, আমরা যদি দেখি, আচ্ছা, যেখানে ছিলাম যেটা বলতেছিলাম যে এইচএসসির পাশাপাশি কিভাবে, আচ্ছা, ক্লাস টেস্ট কি পরে শুরু হবে না, তোমার ক্লাসের পাশাপাশি ক্লাস টেস্ট গুলো চলতে থাকবে, ঠিক আছে। ক্লাসের পাশাপাশি তোমাদের পরীক্ষার রুটিনও দিয়ে দিবে সেই ব্যাচে, সেখানে তোমরা দেখতে পারবে। ওকে, তারপর দেখো যেটা বলছিলাম তোমাদের, এবার আসো যেটা বলছিলাম যে তোমার এখানে এইচএসসি এর পাশাপাশি তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটা কিভাবে এখন থেকে শুরু করবা। আমি তোমাদের বলবো, আমাদের কোর্সটা তো তোমরা ক্লাস করবাই, পাশাপাশি দেখো আমরা যদি দেখি অ্যাডমিশনে কি কি সাবজেক্ট পরীক্ষা হয়, বাংলা হয়, ইংলিশ হয় এবং জিকে হয়, তিনটা বিষয়, তাই না। এখন কথা হচ্ছে তিনটা বিষয়ের মধ্যে তুমি যদি এখন থেকে বাংলা আর ইংলিশটা ভার্সিটির প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমাদের এইচএসসিও কিন্তু কভার হয়ে যাচ্ছে। এই দুইটা দিয়ে কি হচ্ছে, তোমার এইচএসসিও তোমার প্রিপারেশন ভালো হচ্ছে, প্লাস কি ভার্সিটিতেও তোমার প্রিপারেশনটা ভালো হচ্ছে, দুইটাই কিন্তু কভার হয়ে যাচ্ছে, হ্যাঁ। তুমি যদি এইচএসসি এবং ভার্সিটি প্রিপারেশন নাও, দুইটাই কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে। আব্দুর রহমান স্যার কমেন্ট করেছেন, কেমন আছেন আব্দুর রহমান ভাই। আচ্ছা, এবার আসো, আর বাকি থাকলো কি জিকে। জিকে যেটা করা উচিত, জিকেও কিন্তু তোমার ইতিহাস বলো, ভূগোল বলো, আচ্ছা, এবার আসো যেটা বলছিলাম যে তোমার ইতিহাস পড়ো,
তারপর ভূগোল পড়ো, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আইসিটি পড়ো, হ্যাঁ, তো ওই বা সাম্প্রতিক অনেক কিছু পড়ো, বা সাম্প্রতিক অনেক ঘটনাগুলা ঘটে, তাহলে সেটার সাথে কিন্তু জিকেও অনেকটা তোমাদের কাভার হয়ে যাবে। তুমি যদি এখন থেকে অল্প অল্প করে জিকে গুলো পড়ে রাখো, তাহলে কি হবে, তাহলে তোমার পরীক্ষার পরে এইচএসসি পরীক্ষার পর কিন্তু আর তেমন একটা টেনশন করা লাগবে না। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি মুক্তিযুদ্ধ, সংবিধান, বা আরো যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে, সেগুলো তুমি যদি এখন থেকে অল্প অল্প করে পড়ো, তাহলে দেখবে যে ভার্সিটি অ্যাডমিশনে গেলে তখন মনে করো জিকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, তো তোমার যেটা করতে হবে এখন, আমাদের এই কোর্সের ক্লাসগুলো তোমাদের রেগুলার করবা, পাশাপাশি তোমরা যেটা করবা, প্রশ্ন ব্যাংক সমাধান করবা। কোশ্চেন ব্যাংক, প্রশ্ন ব্যাংক মানে কি, তোমরা যেটা করবা ঢাকা ইউনিভার্সিটির বিগত 10 বছরের প্রশ্ন তোমরা অ্যানালাইসিস করবা এখন থেকে অল্প অল্প করে, যে এ বছর প্রশ্ন কেমন হয়েছে, এর আগের বছরের প্রশ্ন কেমন হয়েছে, এর আগের বছর প্রশ্ন কেমন হয়েছে, এরকম করে তোমরা যদি, বেশি না, মাত্র 10 বছরের প্রশ্ন তোমরা যদি দেখো, 10 সেট কোশ্চেন, বেশি না, 10 বছরের কোশ্চেন, আরো অনেকে অনেক আগের কোশ্চেন দেখে, তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে ধরে ফেলবা যে তোমার ভার্সিটির কোশ্চেনগুলো কেমন হয়, বা আমার কিভাবে পড়তে হবে, আমার কোন কোন টপিকগুলো পড়তে হবে। কারণ দেখো, ভার্সিটি অ্যাডমিশন হচ্ছে একটা মহাসমুদ্র। তো মহাসমুদ্রে তুমি যদি কোনো প্ল্যান ওয়াইজ কোনো কিছু না করতে পারো, তাহলে কিন্তু তুমি কোনো কুল কিনারা পাবা না। হুম, আচ্ছা, অতিরিক্ত গদ্য পদ্য বলে দিলে ভালো হতো। অতিরিক্ত গদ্য পদ্য আমরা বলবো ক্লাসে, মানে যেটা আগের সিলেবাসে ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, গোলায় ফেলো মানচিত্র, গোলায় ফেলো মানচিত্র, আস্তে আস্তে দেখতে হবে, এটা একদিন দুই দিনে তুমি পারবা না। হ্যাঁ, আচ্ছা, এবার আসো যেটা বলছিলাম, যে তোমার আহ এখন থেকে যেটা করতে হবে, কোশ্চেন ব্যাংক গুলো তোমার একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে। তাহলে যেটা হবে, তাহলে তুমি ওই ভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে, সেটা হোক ঢাকা ইউনিভার্সিটি বা তোমার যেটা ইচ্ছা, হ্যাঁ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং, যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকে তুমি পড়ো, সেই ভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে একটা ধারণা তুমি পাবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এভাবে তোমার প্রস্তুতিটা আগাইতে হবে। কিভাবে করবা আবারও বলছি, তোমার একাডেমিক পড়া তুমি পড়বা। আচ্ছা, প্রশ্ন ব্যাংক তো নাই, প্রশ্ন ব্যাংক তুমি যে কোনো জায়গা থেকে কিনতে পারো। হ্যাঁ, আমাদের প্যানাসিয়া প্রশ্ন ব্যাংক আছে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির প্যানাসিয়া পাবলিকেশনস এর একটা প্রশ্ন ব্যাংক আছে, ঢাকা ইউনিভার্সিটির বিগত বছর কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে, সেটা তোমরা পড়তে পারো। সেটা পুরানো হইতে পারে, নতুনও হইতে পারে, যেটাই করো তোমার সেটা পড়তে হবে কিভাবে জানো, ব্যাখ্যা সহকারে। আমরা যেটা করি, যে কোশ্চেন সমাধান করি, খালি মুখস্থ করি, মুখস্থ করলে কিন্তু হবে না। তোমার যেটা করতে হবে, যে ধরো তুমি একটা কোশ্চেন গুলা সলভ করলা, বা ধরো একটা এমসিকিউ সলভ করবা, তুমি বাকি অপশনগুলো কেন হয় নাই সেটা বুঝে বুঝে তুমি যদি পড়ো, তাহলে সেটা কিন্তু বেশি মনে থাকবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, আবারও বলছি, প্রশ্ন ব্যাংক যে কোনো পাবলিকেশনস এর হইতে পারে, কিন্তু আমার মতে তোমার প্যানাসিয়া প্রশ্ন ব্যাংক, প্যানাসিয়া পাবলিকেশনস এর যে প্রশ্ন ব্যাংক আছে, সেটা তোমরা চাইলে পড়তে পারো। হ্যাঁ, আর রিসেন্ট আপডেটটা হয়তো তারা বের করবে খুব শীঘ্রই। আর যদি পুরানটা পাও, তোমাদের বড় ভাই বা সিনিয়র যারা আছে, তাদের থেকে তোমরা চাইলে সেটা নিয়ে কালেক্ট করে তোমরা পড়তে পারো। আচ্ছা, এবার আসুন, এবার আমরা যেটা করব, এবার হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, এবং রিটেন, তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি 20 মার্কের রিটেনও কিন্তু থাকে, তাহলে রিটেন গুলোও কিন্তু তোমার এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সাস্টে ম্যাথও আসে, এখন কি ম্যাথও করাবেন? আচ্ছা, ম্যাথ আমরা আপাতত আমাদের এই শিডিউলে নাই সেটা। হ্যাঁ, কিন্তু ম্যাথের আমাদের যখন মেইন কোর্স শুরু হবে, তখন আমরা ম্যাথের ক্লাসও আমরা যুক্ত করব। ঠিক আছে, আচ্ছা, ওকে, এরপর আসো, আমরা যেটা করব সেটা হচ্ছে, যে তোমার ভার্সিটি উপযোগী এবং এইচএসসি পরীক্ষার উপযোগী কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, যেগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বলো, বা তোমার কি বলে, আচ্ছা, কবে বের হবে প্যানাসিয়া, একাডেমিক প্যানাসিয়া বের হয়ে যাবে, খুব শীঘ্রই বের হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে যেটা বলছিলাম যে সাহিত্য উপযোগী কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের একাডেমিক বলো বা এইচএসসি বলো, সেগুলোতে আসতে পারে। এরকম কিছু প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আসলে দেখি প্রথম প্রশ্ন কি বলছে, বিলাসীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার পেছনে কারণ কি ছিল, বলো দেখি তোমরা। কি কারণ থাকতে পারে? অন্যায়ের শাস্তি প্রদান করছে, মানসিক সংকীর্ণতা, মৃত্যুঞ্জয়ের সঙ্গে শত্রুতা, ধর্মীয় নির্দেশ তারা পালন করেছে, কি হইতে পারে বলো? জিকে প্যানাসা সংগ্রহ করেছে, এখন কিভাবে পড়বো? আচ্ছা, আফরা জাকিয়া হাফসা কমেন্ট করেছেন যে জিকে বই কিনেছি। আপনি যেটা করবেন,
কিছু ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে সেগুলো শেষ করে ফেলবেন। আমাদের জিকে আপনাদের স্পেশাল কিছু ক্লাস হবে, সেখানে জিকে টিচাররা হয়তো সেই ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিবে, যেভাবে ধরে 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 অল্প অল্প করে করে আপনি পড়বেন। হুম। আচ্ছা, এবার আসেন যেটা বলছি যে এটার উত্তর তাহলে কি হইতে পারে? বিলাসীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার পেছনে কারণ কি ছিল? অনেক উত্তর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক উত্তর দিয়ে দিয়েছে। রিটেনের প্র্যাকটিসের জন্য কোন বই পড়বো? আচ্ছা, কোন বই পড়বেন, কি করবেন আমি বলবো যে এখন থেকে কি করবেন, অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। বাহ! খুবই ভালো। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে মানসিক সংকীর্ণতা। কারণ তারা কি ছিল? তারা ছোট মানে তাদের মনে আ অনেক কি ছিল যে মানসিকভাবে তারা অনেক সংকীর্ণ ছিল। অন্যের শাস্তি কিন্তু হবে না, হ্যাঁ? আচ্ছা। অনেকে মনে করতে পারে অন্যের শাস্তি প্রদান। অন্যের শাস্তি এটা অন্যায় তো হয় নাই। সে তো জাস্ট কি করছে? সে জাস্ট তার হাত দিয়ে ভাত খাওয়াইছে। ভাত খাওয়া কি অন্যায়? আচ্ছা, তাহলে সেটা কিন্তু আমরা দিতে পারব না। এই অনুধাবনের এমসিকিউ গুলা একটু এরকম হয় যে মনে হয় যেন ওইটাই অ্যান্সার, ওইটাই অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় বলো দেখি? বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? আচ্ছা, অনেকেই দেখতেছে এবং কমেন্ট অনেকেই ভালো অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, কি হতে পারে? এটা কমন একটা কোশ্চেন, যেটা কোন পত্রিকায়? এটার উত্তর হচ্ছে কি? ভারতী পত্রিকায়। ভারতী পত্রিকায় কি হয়েছে? বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে। ঠিক আছে? ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, অনেকেই উত্তর দিচ্ছে। সাবিহা উত্তর দিয়েছে, তারপর হচ্ছে মালসারা জান্নাত উত্তর দিয়েছে, রকুন উদ্দিন ভাই উত্তর দিয়েছে। আচ্ছা, ক কিন্তু হবে না, হ্যাঁ? আচ্ছা, তাহলে এগুলো কিন্তু বইয়ে একবার পাঠ পরিচিতির মধ্যে তুমি পাবা, হ্যাঁ? উৎস থেকে তুমি পাবা। আচ্ছা, তারপর আসো, তাহলে একটা গল্প পড়তে গেলে, কবিতা পড়তে গেলে সেটার উৎসগুলো কিন্তু তোমার ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, তাহলে এটা কি হবে? ভারতী পত্রিকা। এরপর আসো, বকুল বনের নবপল্লব রাশির সাথে কার তুলনা করা হয়েছে? বকুল বনের নবপল্লব রাশির সাথে কার তুলনা করা হয়েছে? কল্যাণীর, অনুপমের, পাত্রীদর্শনের অভিজ্ঞতার, না নিরুপমার? কি হইতে পারে বলতো? তিনের, আচ্ছা তিনের তিনের খ হবে না ক হবে? কি হইতে পারে? তিনের কি হইতে পারে? বকুল বনের নবপল্লবীর রাশির সাথে অনেকে মনে করতে পারে কি অনুপমের সাথে মনে তুলনা করছে, না, এখানে তোমার অনুপমকে শিক্ষকরা শিমুল ফুল এবং বাকাল ফলের সাথে তুলনা করত, কিন্তু তোমার অনুপম অনুপম কি করছে? অনুপম হচ্ছে কল্যাণীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে সে এই কথাটা বলছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, তাহলে অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, বাহ! এরকম কনফিউজিং প্রশ্ন কিন্তু থাকতে পারে পরীক্ষায়। আচ্ছা, তার মানে কবিতার লাইনগুলো তোমার ভালোভাবে, গল্পের লাইনগুলো কিন্তু তোমার ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, এরপর আসো, ও আবার কি বলবে? আমি যা বলবো তাই হইবে। কথাটির মাধ্যমে অনুপমের মামার কোন রূপ প্রকাশ পায়? কি হইতে পারে? এখানে কি প্রকাশ পাচ্ছে? তার মধ্যে হীনমন্যতা, নির্বুদ্ধিতা, দাম্ভিকতা, না স্নেহশীলতা? আমরা যেটা বলতে পারি যে এখানে কি স্নেহশীলতা হবে না, কারণ এখানে কোনো আদর করে কিছু বলে নাই। তাহলে বাকি তিনটা থেকে যে কোনো একটা হইতে পারে। হীনমন্যতা, হীনমন্যতা মানে কি? হীনমন্যতা মানে হচ্ছে কনফিউজিং। কনফিউজিং, কনফিউজিং মানে হচ্ছে যে তোমার এখানে কি কনফিউজিং কিছু বোঝাচ্ছে? না, তাও হচ্ছে না। তাহলে দুইটা বা দুই বা তিন হইতে পারে। হইতে পারে কি? হইতে পারে তোমার কি? আচ্ছা, বাংলা দ্বিতীয়র উপর ক্লাস হবে তোমাদের, হ্যাঁ? আজকে শুধু বাংলা প্রথমের উপর একটা ক্লাস হচ্ছে। তাহলে নির্বুদ্ধিতা হইলে হইতে পারে, কিন্তু এখানে বোঝাচ্ছে যে তোমার দাম্ভিকতা, যে ওই আবার কি বলবো, আমি যা বলবো তাই হবে। মানে কথাটার মধ্যে কোনো নির্বুদ্ধিতা প্রকাশ পাচ্ছে না, বরং এখানে কি? এখানে দাম্ভিকতা প্রকাশ পাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে দাম্ভিকতা। হীনমন্যতাও হবে না, নির্বুদ্ধিতাও হবে না, স্নেহশীলতাও হবে না। এভাবে তোমার অ্যান্সার গুলা চিন্তা করে করে ভালোভাবে অ্যানালাইসিস করে করে তোমার করতে হবে। আচ্ছা, এরপর আসুন, ন্যাড়া বুঝতে পারলো যে মৃত্যুঞ্জয়ও মৃত্যুঞ্জয় ও বিলাসী সুখে আছে। মানে ন্যাড়া বুঝতে পারলো যে মৃত্যুঞ্জয় ও বিলাসী সুখে আছে। কিভাবে? তাদের জীবন প্রণালী দেখে, তাদের বিত্ত বৈভব দেখে, তাদের মুখের প্রসন্নতা দেখে, না তাদের কথাবার্তা শুনে? দেখো সবগুলো কিন্তু ভালো ভালো অপশন, যে দেখে মনে হচ্ছে মনে হয় সবগুলাই অ্যান্সার। হ্যাঁ, যে তাদের জীবন প্রণালী দেখে ওইটাও হইতে পারে। বিত্ত বৈভব মানে কি তারা অনেক বড়লোক হয়ে গেছে এটা দেখে, এটা নাও হইতে পারে। তাদের মুখের প্রসন্নতা দেখে সেটাও হইতে পারে। তাদের কথাবার্তা শুনে সেটাও হইতে পারে। তাহলে কি হইতে পারে এটা? এটা কি হইতে পারে? এটা হচ্ছে তোমার, আমরা বলতে পারি অনেকে অ্যান্সার দিয়ে দিছে বলার আগেই, এটার অ্যান্সার হবে তাদের মুখের প্রসন্নতা দেখে।
যে তাদের মুখের যে একটা শান্তি, তাদের মুখের মধ্যে যে একটা খুশি, সেই খুশিটা দেখে সে বুঝতে পারলো যে তারা সুখে আছে। ঠিক আছে? তাহলে দেখো অনেকে মনে করতে পারে তাদের জীবন প্রণালী ক হইতে পারে, কিন্তু না, এটার অ্যান্সার হচ্ছে কি গ। তো এরকম কনফিউজিং কোশ্চেন কিন্তু ঢাকা ভার্সিটি বলো বা এইচএসসি এক্সাম বলো, যে কোনো জায়গায় কিন্তু আসতে পারে। আমরা যেটা দেখি সচরাচর, যে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিছো তারা এই জিনিসটা হয়তো ফিল করেছো, সেখানে দেখবা যে বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ গুলা এমন করে যেন মনে হয় চারোটাই অ্যান্সার, নাহলে অধিকাংশ প্রশ্ন এমন থাকে যে মনে হয় দুইটা করে অ্যান্সার। তো এরকম তুমি যদি আগে থেকে চিন্তা না করো, আগে থেকে অ্যানালাইসিস করে না পড়ো, ভালো মতো বুঝে না পড়ো, তাহলে এমসিকিউ কিন্তু এইচএসসি তেও তুমি 30টার মধ্যে 27, 28, 29টার বেশি এত বেশি কারেক্ট করতে পারবা না। তখন দেখা যাবে তোমার এমসিকিউ হবে 15টা, 16টা, 17টা। অনেকেরই এরকম হয় যে প্রথম পরীক্ষা কি বাংলা দিয়ে শুরু হয়, তো প্রথমে একটা ধাক্কা খাওয়া যায় এই বাংলার এমসিকিউতে। কারণ এরকম টাইপের কনফিউজিং প্রশ্নগুলো থাকে যে এটা দিয়ে কি বুঝায়, কি হচ্ছে না হচ্ছে, মনে হচ্ছে এটা কিন্তু অ্যান্সার হচ্ছে ওইটা। তো এগুলা অ্যানালাইসিস করে পড়তে হবে। এবং এগুলো কিন্তু অনেকগুলো প্রশ্নই কিন্তু বিগত ভার্সিটি অ্যাডমিশনেও আসছে, এমনকি বোর্ড পরীক্ষাও আসছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো আমরা যদি দেখি অসুস্থ থাকা অবস্থায় মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল। এটা একটা মুখস্থ টাইপ প্রশ্ন, তাও দেখি তোমরা কে কে পারো এটা। আচ্ছা, শুরু হবে কবে থেকে? আমাদের ক্লাসগুলো শুরু হবে হচ্ছে সামনের সপ্তাহ থেকে, হ্যাঁ, অর্থাৎ 15 তারিখ থেকে সম্ভবত। তাও তোমাদের রুটিন দিয়ে দিবে, তোমরা রুটিন পেলে তখন আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবা। মূলত এর অ্যান্সার কি হইতে পারে? 6 নাম্বার, অসুস্থ থাকা অবস্থায় মৃত্যুঞ্জয় অচেতন অবস্থায় ছিল কতদিন। এটা একবার বেসিক কোশ্চেন, এটা আমি আর তেমন, হ্যাঁ, যে জান্নাত কমেন্ট করেছে, অনেকেই কমেন্ট করেছে, সাবিহা কমেন্ট করেছে ঘ না, এটা হচ্ছে তোমার 10 থেকে 15 দিন। বইয়ের মধ্যে দেখবা যে 10 থেকে 15 দিন সে একবার কি অচেতন অবস্থায় ছিল। ঠিক আছে? আচ্ছা, একবারে এটা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন হয়ে গেছে, তাই না? তার মানে বইয়ের ভিতরে অনেক ডিপ ভাবে পড়তে হবে। বিলাসী গল্পটা অনেক বড় একটা গল্প, হ্যাঁ, যেটা পড়তে পড়তে অনেক অনেক ইনফরমেশন এই গল্পের মধ্যে আছে, ছোট ছোট অনেক বড় বড় ইনফরমেশন আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আসুক মানিক বন্দ্যোপাধ্যায় বাজি ধরে লিখেছিলেন কোন গল্প? এটা আমরা তার কি বলে কবি পরিচিতি বা সরি লেখক পরিচিতির মধ্যে আমরা পাই, যেটার উত্তর হচ্ছে কি, অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে, যেটার উত্তর হচ্ছে কি অত সীমামি। অত সীমামি, এটার উত্তর হচ্ছে কি অত সীমামি। এটা ধরে মানে মজা করে লিখছিল আর কি, বাজি ধরে লিখছিল, পরে দেখে যে অনেক ভালো একটা গল্প নাম কামিয়ে ফেলছে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়ে দিছে, খুব ভালো, অনেকে ভালো অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, এরপর আসো, খুনছুরি রাখো দেখি কৈলাস তোমার। মাসির এই উক্তিটিতে কৈলাসের প্রতি কি প্রকাশ পেয়েছে? এই যে মাসি পিসি গল্পের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা হচ্ছে যে কোনটা মাসির উক্তি, কোনটা পিসির উক্তি, এগুলি নিয়ে আমাদের ঝামেলা হয়। তাহলে এই গল্পটা যখন পড়বা তোমরা একটু নোট করে ফেলবা যে কোনগুলা মাসির, কোনগুলা পিসির, আলাদাভাবে নোট করলে তখন আর এই সমস্যা হবে না। তাহলে উক্তিটাতে কি প্রকাশ পাইছে? স্নেহ, অনুজ্ঞা, ক্ষোভ। দেখো অনেকের যে প্যাচটা লাগবে যে ক্ষোভ এবং বিরক্তি, দুইটার মধ্যে প্যাচ লাগবে। হ্যাঁ, কারণ স্নেহ অনুজ্ঞা দুটার কোন, অনুজ্ঞা মানুষের রিকোয়েস্ট করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হইতে পারে? তোমার ক্ষোভ হইতে পারে অথবা বিরক্তি হইতে পারে। কিন্তু আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট অপশনের কথা চিন্তা করি, তাহলে এখানে আমরা কোনো ক্ষোভ, তার প্রতি রাগ দেখাচ্ছে না, বরং বিরক্তি হচ্ছে, তার প্রতি কি হচ্ছে? বিরক্তি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা দেখি মাসি পিসি গল্পে পাড়ায় রাতে হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয় কেন? কেন শুরু হয়? ডাকাত আসছিল, পুলিশ আসছিল, বিপিনের মৃত্যু, বিপিন নামে কেউ মারা গেছে, না, কোনোটাই না। তাহলে এটার উত্তর কি হইতে পারে? এটার উত্তর একেবারে সিম্পল, এটার উত্তর হচ্ছে মাসি পিসি চিৎকারে। ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আরো এমসিকিউ দেখি, অনেকেই ভালো অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, নেকলেস গল্পটির ভাববস্তুর সঙ্গে প্রধানত যুক্ত কোনটি? আমরা নেকলেস গল্পটি পড়েছি, গেদা মোপাসা লিখেছেন। তাহলে এই গল্পের মেইন থিমটা কি? অহংকারের প্রাবল্য, দাম্ভিকতার পরিণাম, নির্বুদ্ধিতার পরিণাম, জীবনের রূঢ় বাস্তবিকতা, কি হইতে পারে? তাহলে এখানে মনে হচ্ছে যে চারোটার মধ্যে অহংকার হবে না, কারণ এখানে কেউ কোনো অহংকার করে না। দাম্ভিকতা, কেউ কোনো দাম্ভিকতাও দেখায় নাই। তাহলে হইতে পারে 3 অথবা 4, দুইটার মধ্যে অনেকেই মনে করো যে কনফিউশন হইতে পারে। যে নির্বুদ্ধিতা কি, তোমার যে স্ত্রীটা হয়তো নির্বোধ ছিল বা তার নির্বুদ্ধিতার কারণে কি হয়েছে, পরিণাম তাকে ভোগ করতে হয়েছে, অনেকে গ দিতে পারে। কিন্তু আসলে এটার উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে তোমার ঘ নাম্বার, জীবনের রূঢ় বাস্তবিকতা। যে একটা ছোট্ট ঘটনা তোমার জীবনটাকে একবারে কি করতে পারে? তছনছ করে দিতে পারে। আমাদের জীবনের সাথে একবারে
প্র্যাকটিক্যালি এই গল্পের কাহিনীটা অনেক ক্ষেত্রে অনেক শিক্ষণীয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো তো তুমি যেটাই পড়ো একটু অ্যানালাইসিস করে করে পড়বা, যে এটা কেন হইলো, বাকিগুলা কেন হইলো না, এভাবে চিন্তা করে পড়বা। বর্ষাকালেই তো যুদ্ধ, কথাটি কে বলেছিল? বর্ষাকালেই তো যুদ্ধ কি পিয়ন বলছিল, প্রিন্সিপাল বলছিল, কুলি বলছিল, না নুরুল হুদা বলছিল, কে বলছিল? তাহলে যারা এই গল্পটা মনে করে যে জাস্ট বেসিক পড়ছে তারা কিন্তু তার উত্তর দিতে পারবে না, কিন্তু যারা এই কবিতাটা খুঁটায় খুঁটায় পড়ছে, কোনটা কার উক্তি, হ্যাঁ কে কোন বিষয়ের লেকচারার ছিল, হ্যাঁ প্রফেসর ছিল, হ্যাঁ ক্যারেক্টার গুলো ধরে ধরে যারা তারা যদি পড়ে, তাহলে কিন্তু এগুলোর অ্যান্সার তারা দিতে পারবে। যেটার উত্তর কি হবে? অনেকেই দিয়ে দিছে, যেটার উত্তর হচ্ছে কি, এটার উত্তর হচ্ছে কুলি। যে কুলির তোমার ছদ্মবেশে মিস কিয়ান্ডা আসছিল এবং তার এসে কানে কানে বলছিল বর্ষাকালেই তো যুদ্ধ, মানে বর্ষাকালই তো সুযোগ। হ্যাঁ, আচ্ছা, রনি ভাই মেনশন করেছেন, সাকিব ভাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে অনেকেই মামুন ভাই উত্তর দিয়েছে, জান্নাত উত্তর দিয়েছে, শামসুল আরফিন ঘ দিয়েছে, ঘ হবে না গ হবে। হ্যাঁ, তানিয়া সুলতানা কমেন্ট করেছেন। আচ্ছা, এরপর আসুন, ভালো, তোমাদের প্রিপারেশন খুবই ভালো দেখে মনে হচ্ছে, ক্লাসে খুবই সিরিয়াস। আচ্ছা, আশা করছি তোমরা ভালো কিছু করতে পারবে। এরপর আসো, গল্প অনুসারে গ্রামে গঞ্জে প্রথমে কিসের দিকে কামান তাক করে পাক মিলিটারি? তাহলে কোথায় আগে কামান তাক করে? যারা গল্পটা পড়ছে তারা জানেন যে তোমার আফাজ আহমেদ, প্রিন্সিপাল আফাজ আহমেদ এই জিনিসটাকে কি বলছিল? পাকিস্তানের শরীরের কাঁটা বলেছিল। এজন্য তোমার কামান সবগুলো এই তোমার কোন কার দিকে তাক করে? এই শহীদ মিনার, মানুষের দিকে হবে না, কিন্তু অনেকে মানুষ দিতে পারে যারা গল্পটা পড়ে না, কিন্তু যারা পড়ছে তারা জানে যেটা কি হবে, শহীদ মিনার। তাহমিদুল ভাই মেনশন করেছেন একজনকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে মালসারা কমেন্ট করেছে, মামুন ভাই কমেন্ট করেছে, জান্নাতুল ফেরদৌস কমেন্ট করেছে, যেটা উত্তর কি হবে? উত্তর হচ্ছে শহীদ মিনার। হ্যাঁ, আচ্ছা, তারপর নুরুল হুদাকে বহনকৃত বাস আসাদ গেট বাস স্টপেজে এলে কতজন যাত্রী উঠলো? তাহলে দেখো, এটা কিন্তু অনেক ডিপ একটা কোশ্চেন। এই গল্পটা যারা একেবারে ডিপ ভাবে পড়ছে তারা কিন্তু এর উত্তর দিতে পারবে। তাহলে এর উত্তর কি হতে পারে? 4, 5, 8, তাহলে কি হতে পারে? এটার উত্তর যারা বইয়ে পড়ছো তারা জানবা, যেটার উত্তর হচ্ছে কয়জন? উত্তর হচ্ছে কি 9 জন। এটা একটু ডিপ কোশ্চেন, যারা বইটা ভালো মতো পড়ছো তারা কিন্তু এটার উত্তর দিতে পারবা। ঠিক আছে, গল্পটা একবারে খুঁটায় খুঁটায় যারা পড়ছো। আমার এখনো মনে হয় যে আমি একটা নতুন গল্প যখন পড়তে যাই তখন মনে করে যে যতবারই পড়ি ততবারই নতুন নতুন অনেক ইনফরমেশন আমার চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা, ঠিক আছে, তার অনেকে 8 বলতেছে, 9 বলতেছে, 4 বলতেছে। হ্যাঁ, কিন্তু দেখো তোমার বইয়ের মধ্যে আছে কয়জন? 9 জন। ঠিক আছে, বিভিন্ন স্টপেজ, যে প্রথম স্টপেজ, দ্বিতীয় স্টপেজ, এরকম আসাদ গেটের সামনে গিয়ে তোমার 9 জন কি হইছে বাস থেকে মানে যাত্রী উঠলো। কয়জন নেমে গেছে এটা দেখবা, আবার কয়জন উঠলো এখানে সেই প্রশ্নটা করা হয়েছে। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকে প্রথম উক্তিটি, প্রথম সংলাপটি কার? তাহলে আমরা হয়তো প্রথমে বলি যে কি প্রথম সংলাপটি হচ্ছে কি সিরাজউদ্দৌলার, অনেকে দিয়ে দিবে, হ্যাঁ, বা মীর জাফর বা রাইসুল জোহালা, কিন্তু আসলে এই নাটকের প্রথম উক্তি করেছিল তোমার কে? বলো দেখি কি হইতে পারে, কে উক্তিটি করেছিল? আচ্ছা, অনেকে এই উত্তর দিয়ে দিছে। আচ্ছা, সাবিয়া উত্তর দিয়ে দিয়েছে সবার সবার আগে, যেটার উত্তর হচ্ছে কি ক্লেটন। ক্লেটন কি করছিল সবার আগে? এই নাটকের প্রথম সংলাপটি ছিল তোমার ক্লেটনের। ওকে, মামুন ভাই উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে সিরাজউদ্দৌলা কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপর আসো, এটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন। ইনি নবাব না ফকির, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে? ইনি নবাব না ফকির, খেয়াল করবা নাটক পড়ার ক্ষেত্রে তোমরা যেটা করবা দৃশ্য ধরে ধরে পড়ার চেষ্টা করবা। যে আমরা জানি এই সিরাজউদ্দৌলা নাটকটি 12টা দৃশ্যে বিভক্ত, 4টা অঙ্কে বিভক্ত। তো তোমরা দেখবা কোন অঙ্কে কয়টা করে দৃশ্য আছে, বিশেষ করে যে আমরা জানি যে প্রথম অঙ্কে 4টা দৃশ্য, দ্বিতীয় অঙ্কে 4টা দৃশ্য, তৃতীয় অঙ্কে তোমার এরকম করে আছে, মানে 4টা দৃশ্য প্রথম অঙ্কে, দ্বিতীয় অঙ্কে 4টা, তৃতীয় অঙ্কে মনে হয় আরো বেশি, কোন একটা মধ্যে 2টা আছে বা 3টা আছে। হ্যাঁ, বা একটা বেশি কম আছে। তোমরা দৃশ্য ভাগ ভাগ করে তারপর তোমার এই দেখবা। হ্যাঁ, 3টা করে মনে হয়, সরি, প্রথম অঙ্কে 3টা দৃশ্য, দ্বিতীয় অঙ্কে 3টা দৃশ্য, চতুর্থ অঙ্কে, তৃতীয় অঙ্কে 4টা দৃশ্য, আর চতুর্থ অঙ্কে তোমার 2টা দৃশ্য, এরকম মনে হয়। 4, 2, 6, 9, 12 এরকম করে, মানে তৃতীয় অঙ্কটাই সবচেয়ে বড়, ওটার মধ্যে অনেকগুলো দৃশ্য আছে এবং দৃশ্যের স্থানগুলো মনে রাখবা, কোন দৃশ্য কোথায় কোথায় হয়েছিল, এভাবে একটু মনে রাখবা। তাহলে এটা কি হবে উত্তর? এর উত্তর দিয়ে দিয়েছে অনেকে, যেটার উত্তর হচ্ছে কি, যে কে কাকে বলছিল? ক্লাইভ বলছিল। কারে বলছিল? মীর জাফরকে বলছিল। যখন মীর জাফর সিরাজকে হারিয়ে সিংহাসনে বসবে তখন এই উক্তিটা করেছিল, তাই না?
যে আমি ক্লাইভের হাত ধরা ছাড়া আমি উড়বো না, হ্যাঁ, তখন এই ক্লাইভ তাকে এই শ্লেষাত্মক উক্তিটি করেছিল। এরপর আসো, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়ে বড়, এই উক্তিটি সিরাজুদ্দৌলা খান কার উক্তি? এটা দৌলত, টাকা পয়সা, টাকার লোভী ছিল, হ্যাঁ, শেষ পর্যন্ত পাগল হয়ে গেছিল। আমার টাকা, আমার টাকা, হ্যাঁ। ঠিক আছে, অনেকদিন পর ক্লাসে আসলাম, ঠিক আছে, মামুন ভাই কমেন্ট করেছে। আচ্ছা, কখন ক্লাস হয় আমাদের পেজে দিয়ে দেয়, সেটা সমস্যা নাই, রেকর্ডও থাকে, সেখান থেকে তোমরা দেখে নিবা। তাহলে এটা কে? এটা হচ্ছে কালকে উঠে। কালকে উঠে কে ছিল? কালকে উঠে ছিল উমিচাঁদ। হ্যাঁ, এভাবে পড়বা তোমরা, হ্যাঁ। আচ্ছা, নুরুল হুদার চোখের চাহনি কেমন? তাহলে চোখের চাউনি ছিল তার কেমন? আমরা একটু ফার্স্ট আগাই। তাহলে চোখের চাউনি অনেকেই পারবে, এটা মায়াবী, অপলক, স্বাভাবিক না, ভোতা কিন্তু নরম। হ্যাঁ, যখন সে তোমার মিলিটারি অফিসের সামনে গেছিল তখন হয়তো এই উক্তিটা করা হয়েছিল যে তার চোখের চাহনি কেমন? তার চোখের চাহনি ভোতা কিন্তু তোমার গরম। নরম না, কিন্তু গরম। আচ্ছা, তারপর আসো, সোনার তরী কবিতায় জলকে বাঁকা বলে অভিহিত করার কারণ কি? বাঁকা কেন বলেছে? স্রোতের বক্রতা, নদীর পরিস্থিতি, জলের প্রবাহমানতা না। এখানে বাঁকা জল হচ্ছে কাল স্রোতের প্রতীক, অর্থাৎ বাঁকা, বাঁকা মানে হচ্ছে একটা খারাপ অবস্থা, প্রতিকূল অবস্থা, খারাপ অবস্থা। এই জন্য তোমার এই প্রতিকূল পরিস্থিতির সাথে তুলনা করেছে। অনেকেই ভালো অ্যান্সার দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা যারা শব্দার্থ পড়েছো, টিকা পড়েছো, ব্যাখ্যা পড়েছো, সেখানে হয়তো দেখবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 19-এর হচ্ছে এ। জান্নাত উত্তর দিয়েছে, জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে, খাদিজা চৌধুরী উত্তর দিয়েছে, সাকিব ইসলাম উত্তর দিয়েছিল আগেরটা সম্ভবত, সাবিহা ইসলাম উত্তর দিয়েছে। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছে। আচ্ছা, এরপর আসো, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না, কেন? অহংকারী, শক্তিশালী, বিদ্রোহী, না আত্মমর্যাদা বোধ সম্পন্ন বলে? কি হতে পারে? অনেকে দুইটা দিবে না, অনেকে 3 এবং 4 নিয়ে কনফিউজ থাকবে যে সে বিদ্রোহী বলে, হ্যাঁ। কিন্তু এটার একেবারে পারফেক্ট অ্যান্সার কি হইতে পারে? এটার একেবারে পারফেক্ট অ্যান্সার হচ্ছে তোমার সে আত্মমর্যাদা বোধ সম্পন্ন বলে। কারণ এই যে কারো নিজে মাথা নত করে না, মাথা নত না করা, তার মানে হচ্ছে সে আত্মনির্ভরশীল, এজন্য সে কারো কাছে মাথা নত করে না। ঠিক আছে, সনাতনী কবিতা ছোট খ্যাত। আচ্ছা, মামুন ভাই ভালো অ্যান্সার দিচ্ছে, কিন্তু ভুল হয়ে গেছে। তাহলে আবারও বলছি, 20-এর অ্যান্সার তাহলে কি? বিদ্রোহী বলে না, আত্মমর্যাদা বোধ সম্পন্ন বলে, হ্যাঁ, এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপর হচ্ছে তোমার সোনার তরী কবিতায় কবি ছোট খ্যাত বলতে কি বুঝাইছে? ছোট খ্যাত, ছোট খ্যাত মানে হচ্ছে কি? ছোট খ্যাত মানে হচ্ছে মানুষের জীবনটা ছোট, হ্যাঁ, আয়তনে ছোট খ্যাত না, নদীর ছোট চর না, অজানার দেশ না, একেবারে সিম্পল একটা উত্তর যে আমাদের মানুষের জীবন পরিধি, আমাদের জীবনটা হচ্ছে খুবই ছোট, হ্যাঁ। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়ে দিছে, ভেরি গুড। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে নরতুর্য, কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি এখানে প্রকাশ পেয়েছে? তাহলে দেখো, বাঁশের বাঁশুরি, এই কবিতা যারা ক্লাসে আমরা পড়াই সেখানে আমরা বলি কবিতার দুটা রূপ আছে, বিদ্রোহী সত্তার, একটা হচ্ছে তোমার ভালো, একটা হচ্ছে খারাপ, হ্যাঁ। যেখানে বাঁশি, ঘুম, শান্তি, হ্যাঁ, সেখানে হচ্ছে ভালো কথা বলে, আর যেখানে হচ্ছে মারামারি, হানাহানি, হ্যাঁ, সেখানে হচ্ছে দ্রোহের কথা বলে। তাহলে এখানে দেখো, বাঁশি, বাঁশি হচ্ছে শান্তির প্রতীক, প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক। আর রণতুর্য, রণতুর্য হচ্ছে যেটা দিয়ে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়। তার মানে একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। তাহলে এখানে আমরা আমরা যদি দেখি ভালো খারাপ কোনটা হইতে পারে, তাহলে বিদ্রোহী, বংশীবাদক, বিদ্রোহী বিদ্রোহী বোঝাচ্ছে, বিদ্রোহী বিদ্রোহী বিদ্রোহী, সবগুলোর মধ্যে বিদ্রোহী মানে বেশি বেশি বোঝাচ্ছে। কিন্তু বিপরীত প্রেম এবং দ্রোহ শুধুমাত্র এটার মধ্যেই দেখাচ্ছে। তাহলে এর উত্তর কি হবে? প্রেম এবং দ্রোহ। অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে, ওহিদুল্লাহ ভাই দিয়েছে, যা হাফসা উত্তর দিয়েছে, আচ্ছা, খাদিজা আক্তার উত্তর দিয়েছে, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এরপর আসো, গান গেয়ে তরিবে কে আসে পারে? প্রকৃতপক্ষে আসলে এটা কাকে বলা হয়েছে? অনেকে বলবে কি মাঝিকে বলা হয়েছে, হ্যাঁ, অপরিচিত মাঝিকে হয়তো বলছে, কিন্তু বলছে এখানে প্রকৃতপক্ষে। আবারও বলছি, এই কবিতাটা যখন তোমরা ব্যাখ্যা করবা তখন কখনোই তোমার যে কৃষক, মাঝি, নৌকা, এগুলো দিয়ে কখনো ব্যাখ্যা করার চেষ্টা করবা না। এখানে যেটা করতে হবে যে যে রূপক অর্থটা আছে সেই রূপক অর্থ দিয়ে এটার ব্যাখ্যা করার চেষ্টা করবা। যে এখানে কি তোমার, এখানে কার কথা বলছে? এখানে তোমার অনেকে বলবে মাঝি, কিন্তু মাঝি না, এটা হচ্ছে কি মহাকালকে ইঙ্গিত করা হয়েছে। মহাকাল মানে কি? যে কালের শুরু আছে কিন্তু শেষ নাই। আবারও বলছি, এই কবিতাটা যখন তোমরা ব্যাখ্যা করার চেষ্টা করবা বা এমসিকিউ যখন উত্তর দেওয়ার চেষ্টা করবা তখন রূপক অর্থটা আছে কিনা সেটা দেখার চেষ্টা করবা। যদি মহাকাল অপশনে না থাকতো তাহলে আমরা বলতে পারতাম মাঝি, ঠিক আছে। যদি মহাকাল অপশনে আছে, আমরা সেই রূপকটাকেই কি করব? অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরবো। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? তাহলে যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা যারা পড়ছো এই কবিতাটা, সেখানে দেখবা অনেক অনেক যে তোমার কি করে, মৎস্য লালন করে,
তারপর হচ্ছে যে পরিশ্রম করে, মানে একটা জিনিসের বিনিময়ে আরেকটা জিনিস লাভ করে আর কি। হ্যাঁ, তো সেরকম যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করে। হ্যাঁ, তার মানে তোমার এটার অনুসার কি হবে, যারা কবিতাটা পড়ছো লাইন বাই লাইন পড়ছো, মুখস্থ না, মানে কবিতার লাইন দেখলে বোঝা যায় আগের লাইন পরের লাইন কি হইতে পারে। হ্যাঁ, তো কবিতাটা এইভাবে পড়বা যে তোমার এমন ভাবে পড়বা কবিতাগুলা যাতে তোমার ঠোঁটস্থ হয়ে যায়, যে মুখের গোড়ায় যাতে এসে থাকে। হ্যাঁ, ভালোবাসা দিলে মা মরে যায় আর কি আসে, তাহলে এটার ব্যাখ্যাটাও কিন্তু জানতে হবে। ভালোবাসা দিলে মা মরে যায়, এই মা মানে কি? এই মা মানে হচ্ছে তোমার নিজের মা। আর ভালোবাসা দিলে কারে? দেশকে ভালোবাসা দিলে তোমার মায়ের আত্মিক মৃত্যু ঘটে। কারণ কি? দেশকে ভালোবাসা দিতে গেলে মায়ের ছেলেরা একেবারে সবকিছু ছেড়ে একবারে চলে যায়। তখন মা একেবারে নিঃস্বার্থভাবে ছেলেকে দিয়ে দেয় যে এই ছেলে হয়তো আমি আর পাবো না। হ্যাঁ, এবং ছেলে যখন ফিরে না আসে তখন কিন্তু মায়ের একটা আত্মিক মৃত্যু ঘটে, তাই না? আচ্ছা, তাহলে আর কি আসে? তাহলে আর আসে হচ্ছে কি? যুদ্ধ আসে। যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। এরকম লাইন আছে। কবিতা যারা পড়ছো তারা কিন্তু খুব সুন্দরভাবে এগুলোর অ্যান্সার কিন্তু তোমরা দিতে পারবা। আচ্ছা, 100% শিওর। ওকে, ঠিক আছে। এরপর আসো, লালসালু উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায় কোথায়। লালসালু উপন্যাস যারা পড়ছো তারা এটা পারবা। আচ্ছা, মামুন ভাই খুব ভয়ানক অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে মাসা দয়া মৌলি অ্যান্সার দিয়েছে, সাজ্জাদ অর্নিল বাবলা অ্যান্সার দিয়েছে, খাদিজাতুল কুবরা অ্যান্সার দিয়েছে, ভালো অ্যান্সার দিয়েছে। তাহলে এটার উত্তর কি হতে পারে? এটা হচ্ছে ডোমপাড়ায়। হ্যাঁ, ডোমপাড়া নামে একটা জায়গা আছে, সেখানে ঢোলক অবিশ্রান্ত ঢোলক বেজেই চলছে। এ হবে না কিন্তু, মতিগঞ্জ না। হ্যাঁ, এটা হবে ডোমপাড়ায়। লালসালু উপন্যাসের সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক বলা হয়েছে কাকে? অনেকেই দিয়ে দিবে কি রহিমাকে। রহিমা সহজ সরল ছিল। হ্যাঁ, হাসিনের মাকে, আমিনাকে, কারো না কারো দিবে, কিন্তু আসলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে জমিলা। জমিলার ক্যারেক্টারটা এরকম ছিল যে তার সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক বলা হয় কাকে? জমিলাকে। ঠিক আছে, এভাবে তোমার একটু ডিপ ভাবে ক্যারেক্টার গুলা পড়তে হবে। উপন্যাসের ক্ষেত্রেও কিন্তু তোমার ক্যারেক্টার ধরে ধরে পড়তে হবে যে কোন ক্যারেক্টার কি বলছে। 26-এর অ্যান্সার অনেকে খুব সঠিক অ্যান্সার দিছে। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিছে। মৌলি অ্যান্সার দিছে, খাদিজাতুল কুবরা দিছে, ওহিদুল্লাহ ভাই দিছে, ইয়ানা দিয়েছে, সাজ্জাদ ভাই দিয়েছে। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, 27 কি ক? আচ্ছা, 27ও অনেক অ্যান্সার দিয়ে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, জান্নাত অ্যান্সার দিয়েছে, তানিয়া সুলতান অ্যান্সার দিয়েছে, ধন্যবাদ। এরপর আসো 28 নম্বর, বাসব বিজয়ী বলা হয়েছে কাকে? বিভূষণীপতি মেঘনাদ। আচ্ছা, খুবই ডেঞ্জারাস একটা কবিতা। তো দেখো, এই কবিতা অনেকেই আমরা বুঝি না। তো আমরা যেটা চেষ্টা করব যে সেই ক্লাসগুলোতে প্রত্যেকটা কবিতার লাইনগুলো ধরে ধরে আমরা একেবারে সবকিছু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, বাসব বিজয়ী। তো অনেকে বাসব, বাসব হচ্ছে কি ইন্দ্র বা দেবতাদের রাজার আরেক নাম হচ্ছে বাসব। হ্যাঁ, কিন্তু আসলে বাসব বিজয়ী মানে এই দেবতাদের রাজাকে যে হারাইছে তাকে বলা হয় কি? মেঘনাদ। মেঘনাদের আরেকটা নাম হচ্ছে কি? ইন্দ্রজিৎ। হ্যাঁ, বাসব বিজয়ী মানে হচ্ছে কি? ইন্দ্রজিৎ। আচ্ছা, কবি শামসুর রহমানের মতে অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে না? আচ্ছা, রকুনউদ্দিন ভাই অ্যান্সার দিয়েছে, জান্নাত নুহা অ্যান্সার দিয়েছে, জান্নাতুল ফেরদৌস অ্যান্সার দিয়েছে, খাদিজা চৌধুরী অ্যান্সার দিয়েছে। আচ্ছা, কবি শামসুর রহমানের মতে তরুণ শ্যামল পূর্ব বাংলা কি? কবিতার লাইন একবারে হুবহু, যে আজ তরুণ সালামের মুখ যেন আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তাহলে কি হবে? তরুণ শ্যামল পূর্ব বাংলা কি? সালামের মুখ। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। যারা কবিতাটা পড়ছো তারা কিন্তু দেখেই বলে দিতে পারবা। হ্যাঁ, আর যদি সালামের হাতের কথা বলতো, সালামের হাত আমরা যদি দেখি, সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিনাশী বর্ণমালা, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, কিন্তু বরকতের মুখের কথা কিছু বলে নাই। হ্যাঁ, আচ্ছা, ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রস্ফুটিত হয়েছে কি? কি প্রস্ফুটিত হয়েছে? বাঙালির ভ্রাতৃত্ববোধ, স্বদেশপ্রেম, সংঘবদ্ধ প্রতিবাদী আন্দোলন, জীবনের তাৎপর্য কি হইতে পারে? সবগুলি তো ভালো ভালো অপশন। ভ্রাতৃত্ববোধ, স্বদেশপ্রেম ভালো, জীবনের তাৎপর্য, প্রতিবাদী আন্দোলন ভালো ভালো কথা বলছে, কিন্তু আসলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে তোমার সংঘবদ্ধ প্রতিবাদী আন্দোলন। সংঘবদ্ধ প্রতিবাদী আন্দোলন। ঠিক আছে, কারণ আমরা জানি যে তোমার ফেব্রুয়ারি 1969 কবিতাটি তোমার ভাষা আন্দোলনকে স্মরণ করে 69-এর গণ অভ্যুত্থানকে বেগবান করা হয়েছিল, এবং 69-এর গণ অভ্যুত্থান একজন দুইজন ধরে হয় নাই, দেশের সমস্ত মানুষ নেমে রাস্তায় নেমে গিয়েছিল, যেরকম রাস্তায় নেমেছিল কি 24-এর অভ্যুত্থানে, তাই না? আচ্ছা, বাঙালির স্বদেশপ্রেম এখানে হবে না। ঠিক আছে, স্বদেশপ্রেম আমরা বলতে পারি, ভ্রাতৃত্ববোধও বলতে পারি, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কি? প্রতিবাদী আন্দোলন, সেই আইয়ুব সরকারের বিরুদ্ধে, সেই স্বৈরাচারের বিরুদ্ধে, তাই না?
সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তাহলে সুচেতনা যারা পড়ছো, পাঠ পরিচিতি যারা পড়বা, সেখানে উৎসর মধ্যে দেখবা যে কি বনলতা সেন নামের কাব্যগ্রন্থ থেকে সুচেতনা কবিতাটি সংগ্রহ করা হয়েছে। তাহারই পরে মনে কবিতাটি কোন ছন্দে রচিত? তো যারা এই যে গদ্য ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, তোমরা সেখানে দেখলেই পাবা যেটা হচ্ছে কি তাহারই পরে মনে, এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত একটা কবিতা। হ্যাঁ, আমরা যখন ক্লাসে কবিতাগুলো পড়াবো সেখানে ছন্দ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, লাল চুল উপন্যাসে সাপ জেগে উঠেছে ছোবল মারার জন্য বলতে কি বোঝানো হয়েছে? তাহলে সাপটা কি? মজিদের ক্ষোভ, হিংসা, প্রতিশোধের নেশা, মজিদের লালসা। কি হইতে পারে? সবই তো খারাপ খারাপ অপশন, মজিদেরই সব খারাপ অপশন। আমরা যদি দেখি যেখানে তোমার কি হইতে পারে, যে তার কি হয়েছে, সাপ জেগে উঠছে। সাপ কেন জেগে উঠছে? মুজিদের ক্ষোভ হবে না, হিংসা হবে না, প্রতিশোধের নেশা, সবগুলো একই টাইপের অপশন। কিন্তু লালসা, লালসা মানে কি? তার ভিতরে একটা কাম ভাব সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে যে আমেনা বিবির পা দেখে, আমেনা বিবির পা দেখে তার কি হয়েছে, তার ভিতরে মনের ভিতর সাপ জেগে উঠছে। তাহলে এটা কি হবে? এটার উত্তর হচ্ছে তোমার প্রতিশোধের নেশা। এটা হচ্ছে তোমার লালসা। আচ্ছা, এরপর আসো, 21-এর কৃষ্ণচূড়া বিপরীত রং আমাদের মধ্যে কি আনে? 21-এর কৃষ্ণচূড়া আমাদের মনের মধ্যে কি সকাল বিকাল সন্ত্রাস আনে। সন্ত্রাস, যারা কবিতাটা পড়ছো সেখানে পাবা আর কি। হ্যাঁ, সন্ত্রাস আনে। বারেকে ভিড়াও তরি কুলেতে এসে কৃষকের এরূপ যেরূপ আবেদন প্রকাশিত হয়। তাহলে এই যে একবার এখানে এসে তোমার কি করো, তরিতে তোমার তরিটা এখানে এসে একটু জাস্ট ভিড়াও। তাহলে এখানে কি তাকে নির্দেশ দিচ্ছে? তাকে নিবেদন করছে। নিবেদন মানে কাউকে গিফট দেওয়া, আদেশ করছে। তাহলে নির্দেশ, নিবেদন, আদেশ কোনটাই না, এটা হচ্ছে রিকোয়েস্ট, অনুনয়। অনুনয় বিনয় করা, নিবেদন হচ্ছে গিফট দেওয়া। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? অনুনয়। 18 বছর বয়স কবিতার ইতিবাচক দিক কোনটি? আমরা যারা দেখি যে কবিতায় অনেকগুলো ইতিবাচক দিক, যে 18 বছর বয়স কাঁদতে জানে না, তাহলে কাঁদতে জানে না, কিন্তু এখানে দিচ্ছে কি কাঁদতে জানা। সে কি কাঁদতে জানে? কাঁদতে জানলে তো নেগেটিভ দিক। কষ্ট, 18 বছর বয়সে কষ্ট হয়, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। তাহলে সহস্র প্রাণ যখন ক্ষত বিক্ষত হয়, সেটা একটা খারাপ দিক, একটা নেগেটিভ দিক। তার মানে এটাও হবে না। তাহলে কি 18 বছর বয়স বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, তাহলে দুঃসাহস মানে কিন্তু ভালো জিনিস, খারাপ জিনিস কিন্তু না। তাহলে এটাই হচ্ছে ইতিবাচক। খেয়াল করবা, এই কবিতা 18 বছর বয়সের বেশিরভাগই ইতিবাচক দিকগুলো আমরা দেখতে পাই, নেতিবাচক দিক কিন্তু তেমন একটা আমরা দেখতে পাই না। দুই একটা লাইনে নেতিবাচকের কথা বলছি, যে 18 বছর বয়সে কানে আসে নানা মন্ত্রণা। হ্যাঁ, তারপর 18 বছর বয়সে হাল ঠিক মতো রাখা ভার। হ্যাঁ, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ, এরকম লাইন আছে আর কি। হ্যাঁ, তাহলে এটার উত্তর কি হবে? দুঃসাহস। অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে বলার আগেই। আচ্ছা, যেথা কোথা তব নবপুষ্প সাজ কাকে বলা হয়েছে? তাহলে কি আমরা দেখে এই কবিতার লাইনটা কই থেকে আসছে? এটা আসছে তাহার এই পরে মনে কবিতা থেকে। তোমরা যারা কবিতা পড়ো সেখানে তোমরা দেখবা যে কবিতার, বিশেষ করে এই কবিতাটা যে কোন লাইন কে কে বলছে। আমরা যদি দেখি এই কবিতার প্রথম 2 লাইন হচ্ছে কবি ভক্ত কবিকে বলেছে, এবং পরের 4 লাইন প্রত্যেকটি স্তবকে, এই কবিতায় কিন্তু 5টা স্তবক আছে, প্রত্যেকটি স্তবকে হচ্ছে 6টা করে লাইন আছে, চরণ আছে। তার মধ্যে প্রথম 2 চরণ হচ্ছে কবি ভক্ত বলতো, এবং পরের 4 চরণ হচ্ছে কবি নিজে বলতো, তাই না? তাহলে কি কোথা তব নবপুষ্প সাজ কাকে বলা হয়েছে? বলছে কি কবি ভক্ত বলছে, বাট কাকে বলছে? কবিকে বলেছে। ঠিক আছে, যে তোমার নতুন ফুল দিয়ে সাজছো না কেন? তাহলে কি হতে পারে? 37-এর গ না, কিন্তু 37-এর তোমার ক হবে না, এটা হচ্ছে খ হবে। কাকে বলা হয়েছে? যদি বলতো কে বলছে, তাহলে বলতাম কবি ভক্ত বলছে, কিন্তু কাকে বলছে? কবিকে বলছে। হুম, আচ্ছা, মামুন ভাই অনেক ভালো অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ, সাজ্জাদ ভাই ক বলেছিল, ওহিদুল্লাহ ভাই খ বলেছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডও ক বলেছিল। আচ্ছা, এরপর আসো, হারমাদ কোন দেশীয় জলদস্যু? হারমাদ কথাটা আমরা কোথায় পাই? পদ্মা কবিতার মধ্যে আমরা পাই হারমাদ। হ্যাঁ, হারমাদ হচ্ছে একটা জলদস্যু। সে কেমন জলদস্যু? পর্তুগিজ জলদস্যু হারমাদ। হ্যাঁ, তোমরা টিকার মধ্যে শব্দার্থের মধ্যে পাবা এটা। হ্যাঁ, হুবহু। কবি কাটার বিনিময়ে ফুল দেন, কারণ কি? অনিষ্টকারীর ভয়ে, অসহায় হয়, ফুল ভালোবাসেন বলে? না। যারা প্রতিদান কবিতাটা পড়ছো তারা জানো যে তোমার কাটার বিনিময়ে ফুল দেয়, যে তার ঘর ভেঙে দেয় তার সে ঘর গড়ে দেয়। হ্যাঁ, পর করিতে আপন করিতে গাদিয়া বেড়ায়, যে মনে করেছে পর। তার মানে কেন? যে তার ক্ষতি করে, বিনিময়ে সে তার কি উপকার করে, তার মঙ্গল করে। এজন্যই সে ফুলের বিনিময়ে, কাটার বিনিময়ে কি দিতে চেয়েছে? ফুল দিতে চেয়েছে। ঠিক আছে, কবিতাটা খুবই মজার এবং সহজ, আসলে ইনশাল্লাহ পারবো। ভেরি গুড।
আচ্ছা, রুকনউদ্দিন অ্যান্সার দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপর আসো, তাহলে 39 অ্যান্সারও দিয়ে দিয়েছে। লাল ছেলে উপন্যাসে মজিদ তার প্রভাব কিসের মতো মিলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পায়? কিসের মতো? ধনুকের মতো, পূর্ণিমার চাঁদের মতো, বিদ্যুতের মতো? না, কৃষ্ণপক্ষের চাঁদের মতো। এটাও যারা উপন্যাসটা একটু ডিপ ভাবে পড়ছে তারা দেখবে। কৃষ্ণপক্ষ মানে কি, যখন কি বলে অমাবস্যা রাত, একবার চাঁদ যেমন অন্ধকার হয়ে যায়, সেরকম কৃষ্ণপক্ষের চাঁদের মতো সবকিছু বিলীন হওয়ার কি দেখেছে সম্ভাবনা দেখতে পায়। হ্যাঁ, তাহলে 40 কি পূর্ণিমার চাঁদ কি হইতে পারে? 40 এ হবে না ডি হবে? আচ্ছা, অনেকে কনফিউজ, এরকম কনফিউজিং অ্যান্সার কিন্তু থাকে। হ্যাঁ, কবিতা কিসের অভ্যুত্থান, কিসের অনিবার্য অভ্যুত্থান কবিতা? এটা যারা কবিতারা পড়ছো ফেব্রুয়ারি 1970, সেখানে দেখবা সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। তারপর বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? যারা পড়ছো বারবার টিকা থেকে আছে, যেটা হচ্ছে ষষ্ঠ স্বর্গ, বধূ নামের স্বর্গ থেকে নেওয়া হয়েছে। কোন শব্দটি দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে? সৌমিত্রী। সৌমিত্রী বলতে লক্ষণকে বোঝানো হয়েছে। রাঘব দাস বলতে কারে বুঝাইছে? রাঘব দাস বলতে বিভীষণ নিজেকে বলেছে যে আমি হচ্ছি রাঘব দাস, বলতে বিভীষণকে বোঝানো হয়েছে। সৌমিত্রী বলতে লক্ষণকে বোঝানো হয়েছে। জিমুতেন্দ্র মানে হচ্ছে মেঘ। হ্যাঁ, এটা কারো কোনো ক্যারেক্টার না। তারপর আমরা যদি দেখি যে তোমার আচ্ছা, তাহলে এটা কি হবে অ্যান্সার? 43-এর অ্যান্সার আমরা যদি দেখি যে তোমার অরিন্দম। অরিন্দম মানে কি? অরি বা শত্রুকে দমন করে যে, যেটা হচ্ছে কি মেঘনাদকে বোঝানো হয়েছে। হ্যাঁ, কিন্তু বাকিগুলো এটা হচ্ছে তোমার লক্ষণ, এটা হচ্ছে বিভীষণ, এবং এটা হচ্ছে কি মেঘকে বোঝানো হয়েছে, তাই না? আচ্ছা, অনেক অ্যান্সার দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপর আসো, অপরিচিত গল্পে মাতৃ আজ্ঞা বলতে কি বোঝায়? মাতৃ আজ্ঞা, মায়ের আজ্ঞা। হ্যাঁ, তাহলে নর্মালি অনুপমের মাতৃ আজ্ঞা কি? অনুপমের মাতৃ আজ্ঞা হচ্ছে তোমার কি বলে সেটাকে, যে তোমার মায়ের আদেশ, তাই না? অনুপমের মাতৃ আজ্ঞা যেটা। কিন্তু তোমার কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে বোঝানো হয়েছে তোমার মাতৃভূমির প্রতি কর্তব্য। তাহলে এটা কি হবে? মাতৃভূমির প্রতি, কেটে গেছে, মাতৃভূমির প্রতি কর্তব্য। ঠিক আছে, কিন্তু অনুপমের মাতৃ আজ্ঞা বলতে মায়ের আদেশকে বুঝাইছে। আচ্ছা, এভাবে কিন্তু চিন্তা করতে হবে। আচ্ছা, তারপর আসো, কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের গল্প গ্রন্থ নয়? মতিচুর, পদ্মরাগ, সুলতানা স্বপ্ন সবই কিন্তু উদ্যাত্ত পৃথিবী, এটা কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেনের কিনা কোনো গ্রন্থ না। ঠিক আছে, এভাবে পড়তে হবে। পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, কবি পরিচিতি, এগুলো পড়তে হবে। ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের। এই নিশানটি কি ছিল? কিসের নিশান ছিল? এই নিশানটি ছিল তোমার মুদাস্সের পীরের মাজার হবে না, শালু হবে না, তানু বিবির সন্তানও হবে না, হবে কি? বলো তো, এর অ্যান্সার কি হতে পারে? আচ্ছা, এটা হচ্ছে তোমার তাল গাছ, তাই না? আচ্ছা, সে যেন খাঁচায় ধরা পড়েছে, এখানে কার ধরা পড়ার কথা বলছে? কে? আমিনা বিবি ধরা পড়ছে? হাসিমা ধরা পড়ছে? রহিমা? না, এটারও অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে তোমার জমিলা, তাই না? আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছে, দিয়ে দিচ্ছে অ্যান্সার, ধন্যবাদ। আচ্ছা, সহজ অ্যান্সার। তা বলে বাঙালি কাপুরুষ নয় উক্তিটি কে করেছেন? তাহলে এরকম প্রশ্ন আসলে আমরা ঘাবড়ে যাই, কে করছে? জ্ঞানমূলক আসতে পারে, হ্যাঁ, এমসিকিউ আসতে পারে। তো এটা কে করছে? আমরা যদি নাটকটা পড়ি, নাটকের মধ্যে উক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কে বলছে? এটা বলছে হচ্ছে একবার প্রথম দৃশ্যে আমরা পাই যে তোমার বাঙালি হইতে পারে, কিন্তু আমি তোমার কি টাকার জন্য আহ, ইংরেজদের হয়ে কাজ করছি, তা বলে বাঙালি কাপুরুষ নয়। কে বলছে এটা? ওয়ালি খান বলেছে। হ্যাঁ, ওয়ালি খান উক্তিটি করেছিল যে টাকার জন্য ইংরেজদের সাথে হয়ে যুদ্ধ করতো আর কি। আচ্ছা, সি হবে না কিন্তু ডি, ওয়ালি খান। রকুনউদ্দিন অ্যান্সার দিয়েছে, মৌলি অ্যান্সার দিয়েছে, সাজিদুল রাজ ভাই অ্যান্সার দিয়েছে, মামুন ভাই অ্যান্সার দিয়েছে, ওহিদুল্লাহ ভাই অ্যান্সার দিয়েছে। আচ্ছা, অ্যান্সার হবে ঘ, গ হবে না। হ্যাঁ, আচ্ছা, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। কে বলছে এটা? সিরাজ তো বলে নাই, যে মির্জা জাফর বলে নাই, জগৎ শেঠ বলে নাই, এটা কে? এটা প্রথম দৃশ্যে আমরা পাই, এটা বলছে কে? উমিচাঁদ। হ্যাঁ, যে ভগবানের দৌলত তার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। হ্যাঁ, কালকে উঠে ক্যারেক্টার। আচ্ছা, এরপর আসো, বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? অর্থলাভ, যশলাভ, লোকরঞ্জন, এগুলোর কোনোটাই না। সাহিত্যের উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে মানব কল্যাণ। সাহিত্যের উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে মানব কল্যাণ। আচ্ছা, তারপর আসো,
বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন রচনায় যে ব্যবসায়ীদের নিজ বলা হয়েছে, কোন ব্যবসায়ীদের? ধান ব্যবসায়ী, যাত্রা ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, না সবজি ব্যবসায়ী? কি হইতে পারে? এটা খুবই কনফিউজিং একটা এমসিকিউ। কি হইতে পারে বলো দেখি। আচ্ছা, ভিডিও কি দেখা যাচ্ছে? আটকে গেছে মনে হচ্ছে। আচ্ছা, একটু নেটের সমস্যা হয়েছে না? ঠিক আছে মনে এখন। ওকে ওকে ওকে। আচ্ছা, যেটা ছিলাম আমরা, তাহলে এটা কি হইতে পারে? ধান ব্যবসায়ী হবে না, সবজি ব্যবসায়ী হবে না, চামড়া নাহলে যাত্রা, তাহলে কি হইতে পারে? আচ্ছা, শেষে টাকার জন্য পাগল হয়ে যায় না? আচ্ছা, সবজি ব্যবসায়ী তো হবে না, চামড়া ব্যবসায়ী হবে না, তাহলে কি? যাত্রা ব্যবসায়ী এর অ্যান্সার হবে। হ্যাঁ, যারা হচ্ছে কি তোমার মানে একটু তাদের নিজ দেখানোর জন্য কথাটা বলছে আর কি। হ্যাঁ, আচ্ছা, সাকিব হাসান ভাই রনি ভাইকে কমেন্ট করেছে, কি অবস্থা ভাই? আচ্ছা, এবার আসো এখনকার প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বড় বেশি দেখতে পান, কি দেখতে পায় বেশি? চলিত ভাষার উদ্ধৃতি, সাধু ভাষার উদ্ধৃতি, মাতৃভাষার উদ্ধৃতি, না এটা হচ্ছে বিদেশি ভাষার উদ্ধৃতি, যে বিদেশি ভাষাগুলো বেশি ব্যবহার করে আর কি বঙ্কিমচন্দ্র। বাংলার নব্য লেখকদের প্রতিনিবেদন এই গল্পটার মধ্যে কয়েকটা পয়েন্ট সে আলোচনা করেছিল। হ্যাঁ, যে তোমার কয়েকটা সাব পয়েন্ট আছে সেখানে, 14, 15, 16টার মতো না 17টার মতো, দেখবা সেখানে বিভিন্ন উক্তিগুলা বা পরামর্শ দেওয়া আছে যে নতুন লেখক হইতে গেলে কি কি থাকবে, কি কি গুণ থাকা দরকার। সুচেতনা কবিতায় অনেক শতাব্দীর মনীষীর কাজ, কোনটি অনেক শতাব্দীর কাজ? পৃথিবীর ক্রমমুক্তি, রণরক্ত সফলতা, সমুজ্জ্বল ভোর, পৃথিবীর গভীরতম অসুখ। তাহলে পৃথিবীর গভীরতম অসুখ কিন্তু শতাব্দীর মনীষীর কাজ না। সমুজ্জ্বল ভোর, রণরক্ত সফলতা, তাহলে কি হইতে পারে? এটা সবগুলোই তো মনে হচ্ছে অ্যান্সার হইতে পারে, কিন্তু আসলে এটা হচ্ছে তোমার উত্তর হওয়ার কথা কি কি হইতে পারে বলো? হ্যাঁ, অ্যান্সার দিয়ে দিয়েছে কেটেছে রোকনউদ্দিন ভাই। এর উত্তর হচ্ছে কি? পৃথিবীর ক্রমমুক্তি। সেটা অনেক শতাব্দীর কাজ, একদিনে সেটা পসিবল না। অনেকে দিতে পারে কি রণরক্ত সফলতা, সমুজ্জ্বল ভোর, হ্যাঁ এটাও হতে পারে, বাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে পৃথিবীর ক্রমমুক্তি, মানুষের ক্রমমুক্তি। হ্যাঁ, সুচেতনা কবিতায় কবি যে বাতাসের কথা উল্লেখ করেছেন, কি বাতাস? চরম খ্যাপাটে, প্রবল উষ্ণ, অতি শীতল, না সেই বাতাসটা হচ্ছে পরম সূর্যকরোজ্জ্বল। কর মানে আলো, উজ্জ্বল, সূর্যের আলোয় উজ্জ্বল সে বাতাস, যে বাতাস মুক্তির বাতাস, যে বাতাস স্বাধীনতার বাতাস, হ্যাঁ সে বাতাসের কথা বলছে। আচ্ছা, তারপর দেখবা জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। এই আহ্বান কিসের? নদীতে নৌকা ভাসানোর আহ্বান, শস্য দ্বারা সংগ্রহের আহ্বান, জীবন মৃত্যুর দ্বন্দ্ব নিরসনের আহ্বান, নব উদ্যমে জীবন শুরু করার আহ্বান। তাহলে কি হইতে পারে বলো তো? এটা 55 কি হইতে পারে? কি হতে পারে? আচ্ছা, 54 অ্যান্সার দিয়ে দিয়েছে নাকি? 55টা কি হতে পারে? আচ্ছা, তাহমিদুল চেতন ভাই মেনশন করেছেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে কি হইতে পারে? নেটের ডিস্টার্ব, হ্যাঁ নেটের ডিস্টার্ব করছে একটু, নেটটা স্লো হয়ে গেছে সম্ভবত। আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি? আচ্ছা, আসছে মনে হয়, একটু সময় নিচ্ছি। আটকে যাচ্ছে, নেট স্লো হয়ে গেছে। আসছে। আচ্ছা, দুঃখিত। এরপর আসুন যেখানে ছিলাম, তাহলে এর উত্তর কি হইতে পারে? আচ্ছা, দুঃখিত নেট আটকে যাওয়ার কারণে। আচ্ছা, বল এটার উত্তর কি হইতে পারে? আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছে 55 গ গ গ জীবন মৃত্যু নিরসন, না জীবন মৃত্যু নিরসন হবে না, সেটা হচ্ছে তোমার নব উদ্যমে জীবন শুরু করার আহ্বান। ঠিক আছে, অ্যান্সার হবে গ নাম্বারটা। রেকর্ড হয় নাই। আচ্ছা, ওকে, আশা করছি এখন স্ক্রিন ক্লিয়ার। এরপর আসুন, কবির চেতনায় সবুজে বিরাজ করছে কি? সবুজে বিরাজ করছে উদ্যমতা নাকি? আচ্ছা, কবির চেতনার সবুজে বিরাজ করছে কি?
কবির চেতনার সবুজে বিরাজ করছে, কি হইতে পারে? উদ্যমতা হইতে পারে, নির্জনতা হইতে পারে, গভীরতা, বিরূপতা। কিন্তু আমরা যদি দেখি যে তোমার সবুজ অরণ্যে বা দারুচিনির দ্বীপে, হ্যাঁ দারুচিনির দ্বীপে কি কিসের 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 বিরাজ করছে? নির্জনতা বিরাজ করছে। অর্থাৎ এই যে ভালো চেতনা, সুন্দর চেতনা, সেটা হচ্ছে সবুজের মধ্যে, আচ্ছা সবুজের মধ্যে নির্জনতা প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, দুঃখিত একটু নেটটা আটকে যাওয়ার কারণে। আচ্ছা এবার আসো, হারমাত শব্দের উৎস ভাষা করি, এটা একটু আগেও বলেছিলাম, এটা হচ্ছে পর্তুগিজ ভাষা, এটা আর বললাম না। সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কি বলেছেন? ব্যক্তি স্বাধীনতা, অপ্রয়োজনীয়, অরুচিকর, নাকি মহাপাপ? কি হইতে পারে বলো? সত্য ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র এটাকে তুলনা করেছেন কার সাথে? বলো কি হইতে পারে? আচ্ছা 57 অ্যান্সার দিছে খাদিজা চৌধুরী। 58 অ্যান্সার কি হইতে পারে? আচ্ছা 58 অ্যান্সার হচ্ছে কি মহাপাপ। যে সত্য ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে কেউ যদি লেখন করে সেটাকে মহাপাপের সাথে তুলনা করছে। আচ্ছা তারপর আসো, জীবনের সম্বল বলতে পদ্মা কবিতায় নির্দেশ করা হয়েছে কোনটাকে জীবনের সম্বল বলেছে? মুক্তি, লাঙ্গল, শস্য, সাহস, কোনটা? তাদের সম্বল কি? তাদের সম্বল হচ্ছে কি? তাদের সম্বল হচ্ছে তোমার শস্য। শস্য হচ্ছে কি তাদের সম্বল, কবিতার মধ্যে তোমরা দেখবা। ঠিক আছে, জীবনের সম্বল বলেছে। যে আমরা পদ্মা কবিতার মধ্যে দুটা দিক দেখতে পাই, ভালো দিক পদ্মার, খারাপ দিক। হ্যাঁ আচ্ছা অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে। আচ্ছা লাস্ট কোশ্চেন, এ বাতাস কি পরম কি সূর্য করজ্জ্বল চলন্তিতে কি প্রকাশ পেয়েছে? রূঢ় বাস্তবতা, আশাবাদ, নৈরাশ্য, অধিবাস্তবতা, কি হইতে পারে? এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, কি হইতে পারে? আচ্ছা অনেক অ্যান্সার দিচ্ছে। এটি আজকে লাস্ট কোশ্চেন। 60-এর অ্যান্সার কি? রূঢ় বাস্তবিকতা, আশাবাদ, নৈরাশ্য, অধিবাস্তবতা। না এখানে কি? এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, অর্থাৎ এই বাতাস একটা ভালো কিছু নিয়ে আসছে, ভালো কিছু বয়ে আনছে। তাহলে এটার উত্তর হচ্ছে কি? আশাবাদ। সামনে একটা ভালো কিছু, প্রত্যাশা, আশা। হ্যাঁ তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের এমসিকিউ ছিল। আজকের অনেকগুলো এমসিকিউ আমরা সমাধান করার চেষ্টা করেছি। তো এখন যেটা বলবো খেয়াল করবে, ভালো মতো শুনবে। তোমাদের কাছে আবারও বলছি, সময় আছে। এখন যদি জানুয়ারি হয় তোমাদের কাছে এখনো সময় আছে প্রায় 10 থেকে 11 মাস। আর যদি মনে করো ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে এখনো তোমার কাছে পুরো 1 বছর সময় আছে। 11 থেকে 12 মাস সময় তোমার কাছে আছে, পরীক্ষা সহ আর কি ধরো। তো তুমি যদি এখন থেকে অল্প অল্প করে ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন গুলো তুমি যদি এগিয়ে রাখো, তাহলে কিন্তু তোমার জন্য অনেকটা ইজি হবে। আবারও বলছি, আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু বিগত বছরের বিভিন্ন ভার্সিটিতে এই প্রশ্নগুলো আসছিল। তার মানে দেখো তোমরা কিন্তু অধিকাংশ প্রশ্ন কিন্তু পেরেছো। কেন পেরেছো? কারণ এগুলো তোমরা পড়ে আসছো, তোমরা জানো। এইচএসসি তে পড়ছো। তো এইচএসসি তে প্রিপারেশনটাই হচ্ছে এরকম যে তুমি এমন ভাবে পড়বা যাতে এইচএসসিটাও কভার হয়ে যায় এবং ভার্সিটি অ্যাডমিশনও কিন্তু তোমার অনেকটা কভার হয়ে যাবে। আবারও বলছি, তুমি যদি চিন্তা করো যে আমি এইচএসসি পরীক্ষার পরে ভার্সিটি অ্যাডমিশন শুরু করব, তখন কিন্তু তুমি ওরকম গুছায়া ওঠার সুযোগ কিন্তু তুমি পাবা না। তাই তোমার এখন থেকে অল্প অল্প করে আমাদের যে প্রি অ্যাডমিশন কোর্সটা আছে সেটার মধ্যে ভর্তি হয়ে যাও। তাহলে কি হবে? তাহলে মেইন কোর্স যখন শুরু হবে তোমাদের এইচএসসির পরে, তখন কিন্তু সবার থেকে তুমি অনেকটা এগিয়ে থাকবে। কারণ কি? কারণ তোমার আমাদের তো সরাসরি কোর্স যেটা বলে এইচএসসির পর যেটা হয় আর কি, তখন যখন ক্লাস হবে এক ক্লাসে একটা লেকচার শেষ করতে হবে, হ্যাঁ? এবং অনেকগুলা পরীক্ষা, অনেক কিছু। তো তখন মনে করি চাপটা তুমি সামলাইতে পারবা না। হুম? আচ্ছা। তো তুমি যদি এখন থেকে অল্প অল্প করে পড়তে থাকো, ভালোমতো প্রিপারেশন নিতে থাকো, তাহলে যেটা হবে এইচএসসির পাশাপাশি তুমি এখন যে মনে করো যে ভার্সিটি অ্যাডমিশনের জন্য যে সবকিছু দিয়ে দিতে হবে সেটা না। এখন হচ্ছে তোমার জানবা যে আমি প্রিপারেশনটা কিভাবে নিব। ৬০ এর আনসার ক হবে না, আশাবাদী হবে, হ্যাঁ? তো তোমার ওহিদুল্লাহ ভাই সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। তো তোমার এখন থেকে অল্প অল্প করে জানতে হবে যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কেমন হয় বা অন্যান্য ভার্সিটি কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। এভাবে তোমার
যেটা হবে যে প্রস্তুতিটা অনেকটা এগিয়ে থাকবে। কিভাবে ভর্তি হবে? আচ্ছা, সেটা হচ্ছে আমাদের পেজে নক দিতে হবে, অথবা আমাদের যেই পোস্ট আছে সেই পোস্টে দেখবা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। তারপর তুমি সেখান থেকে তথ্য পাবে আরকি। আচ্ছা। অনেক ভালো অ্যান্সার আটকে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে মাইশারা জান্নাত, আপনি অনেক অ্যান্সার দিয়েছেন। অনেকগুলোই সঠিক হয়েছে আপনার, হ্যাঁ? মানে সবগুলোই মনে হয় সঠিক হয়েছে। ক্লাস কতক্ষণ ধরে হবে? আচ্ছা, একেকটা ক্লাস ধরো ২ ঘন্টার মতো হবে আরকি, হ্যাঁ? যে শিডিউল ক্লাসগুলা থাকবে, এবং হচ্ছে সেখানে তোমরা হচ্ছে প্রায় ৩০ টারও বেশি ক্লাস পাবা, ৩০-৩৫ টা প্লাস। সেখানে তোমাদের বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের অনেকগুলা ক্লাস হবে, আ ইংলিশের অনেকগুলা ক্লাস হবে, জিকের অনেকগুলা ক্লাস হবে, সলভ ক্লাস হবে, ক্লাস টেস্ট হবে, তারপরে প্রশ্নগুলা সমাধান হবে। মানে মোটামুটি একটা ধারণা তোমরা পাবা, যেটার মধ্যে তোমরা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। হ্যাঁ? ওকে। তো আশা করছি তোমাদের সামনের দিনগুলো ভালোভাবে কাজে লাগাও, যে এইচএসসির প্রিপারেশন ভালোভাবে নাও। পাশাপাশি ভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে অল্প করে ধারণা এখন থেকেই আস্তে নেওয়া শুরু করো। তো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে, এবং তোমরা যারা এখনো এই কোর্সটাতে এনরোল করো নাই, খুব দ্রুত এনরোল করে ফেলো। আশা করছি তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।